নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে শুনছেন বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত তার অত্যন্ত জনপ্রিয় অরণ্য উপন্যাস আরণ্যক। আজ এই উপন্যাসটির তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের পরে এই তৃতীয় পর্বে আজ শুনবেন উপন্যাসটির সপ্তম, অষ্টম এবং নবম পরিচ্ছেদ। আশা করি পর্বগুলি আপনাদের ভালো লাগবে। যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করুন। শুরু করছি বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক তৃতীয় পর্ব। দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি। যারা চিরকাল এক জায়গায় কাটায়, স্বগ্রাম বা তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না, তাহারা জানে না ইহার বৈচিত্র্য। দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে সে জানে বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, নিজের গ্রামের জন্য, দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কিরকম হু হু করে। অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয়। মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে। পৃথিবী উদাস হইয়া যায়। বাংলাদেশে প্রত্যেক জিনিসটা অত্যন্ত প্রিয় হইয়া ওঠে। এখানে বছরের পর বছর কাটাইয়া আমারও ঠিক সেই অবস্থা ঘটিয়াছে। কতবার সদরে ছুটির জন্য চিঠি লিখিব বলিয়া ভাবিয়াছি, কিন্তু কাজ এত বেশি সবসময়ই হাতে আছে যে ছুটি চাহিতে সংকোচ বোধ হয়। অথচ এই জনশূন্য পাহাড় জঙ্গলে বাঘ ভালুক নীলগাইয়ের দেশে মাসের পর মাস, বছরের পর বছর একা কাটানো যে কি কষ্ট! প্রাণ হাঁপাইয়া ওঠে এক এক সময়। বাংলাদেশ ভুলিয়া গিয়াছি। কতকাল দুর্গোৎসব দেখি নাই, চড়কের ঢাক শুনি নাই, দেবালয়ের ধুনা গুগ্গুলের সৌরভ পাই নাই, বৈশাখী প্রভাতে পাখির কলকুজন উপভোগ করি নাই। বাংলার গৃহস্থালীর যে শান্ত পুত ঘরকন্যা, জলচৌকিতে পিতল কাঁসার তৈজসপত্র, পিড়িতে আলপনা, কুলুঙ্গিতে লক্ষ্মীর কড়ির চুপড়ি, সেসব যেন বিস্মৃত অতীত এক জীবন স্বপ্ন। শীত গিয়া যখন বসন্ত পড়িয়াছে তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল। সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডির ওদিকে বেড়াইতে গেলাম। একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম। আমার চারিদিক ঘিরিয়া উঁচু মাটির পাড়, তাহার উপর দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল। ঠিক আমার মাথার উপরে খানিকটা নীল আকাশ। একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড় ঝাড় ফুল ফুটিয়াছে, বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে। একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই, অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকখানি জায়গা জুড়িয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানা শাড়ির মতো। বর্ণহীন, বৈচিত্র্যহীন অর্ধশুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্তোৎসবে মাতিয়াছে। ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝাউয়ের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষকে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে। সেই বেগুনি রঙের জংলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমন বাণী। বাতাবি লেবুর ফুল নয়,
ঘেঁটু ফুল নয়, আম্রমুকুল নয়, কামিনী ফুল নয়, রক্ত পলাশ বা শিমুল নয়, কি একটা নামগোত্রহীন, রূপহীন, নগণ্য জংলি কাঁটা গাছের ফুল। আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা, বন ভরা বসন্তের কুসুমরাজির প্রতীক হইয়া দেখা দিল। কতক্ষণ সেখানে একমনে দাঁড়াইয়া রহিলাম। বাংলাদেশের ছেলে আমি, কতকগুলি জংলি কাঁটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে, এ দৃশ্য আমার কাছে নূতন। কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার উপরকার অরণ্যের, কি ধ্যান ও স্তিমিত উদাসীন বিলাসহীন সন্ন্যাসীর মতো রুক্ষ বেশ তার, অথচ কি বিরাট! সেই অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিষ্পৃহ আত্মার সহিত ও নিমিনের এই বন্য বর্বর তরুণদের বসন্তোৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল। সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত। কতক্ষণ দাঁড়াইয়া আছি, দু একটা নক্ষত্র উঠিল মাথার উপরকার সেই নীল আকাশের ফালিটুকুতে। এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকাইয়া উঠিয়া দেখি আমিন পুরনচাঁদ নাড়া বৈহারের পশ্চিম সীমানায় জরিপের কাজ শেষ করিয়া কাছারি ফিরিতেছে। আমায় দেখিয়া ঘোড়া হইতে নামিয়া বলিল, হুজুর এখানে? তাহাকে বলিলাম, বেড়াইতে আসিয়াছি। সে বলিল, একা এখানে থাকবেন না সন্ধেবেলা, চলুন কাছারিতে। জায়গাটা ভালো নয়। আমার টিন্ডেল সচক্ষে দেখেছে হুজুর, খুব বড় বাঘ ওধারের ওই কাশের জঙ্গলে। আসুন হুজুর। পিছনে অনেক দূরে পুরনচাঁদের টিন্ডেল গান ধরিয়াছে, দয়া হইজি। সেই দিন হইতে ওই কাঁটার ফুল দেখিলে আমার মন হুহু করিয়া উঠিত বাংলাদেশের জন্য। আর ঠিক কি পুরনচাঁদের টিন্ডেল ছোট্টুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি সেঁকিতে সেঁকিতে ওই গানই গাহিবে, দয়া হইজি। ভাবিতাম, ফাগুন বেলায় আম্র বউলের গন্ধ ভরা ছায়ায় শিমুল ফুল ফোটা নদীচরের এপারে দাঁড়াইয়া কোকিলের কুজন শুনিবার সুযোগ এ জীবনে বুঝি আর মিলিবে না। এই বনেই বেঘরে বাঘ বন্য মহিষের হাতে কোন দিন প্রাণ হারাইতে হইবে। বন ঝাউ বন তেমনই স্থির হইয়া দাঁড়াইয়া থাকিত, দূর বননীল দিগবলয় তেমনই ধূসর উদাসীন দেখাইত। এমনি এক দেশের জন্য মন কেমন করার দিনে রাসবিহারী সিংয়ের বাড়ি হইতে হোলির নিমন্ত্রণ পাইলাম। রাসবিহারী সিং এই অঞ্চলে দুর্দান্ত মহাজন, জাতিতে রাজপুত, কারো নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাসমহলের প্রজা। তাহার গ্রাম কাছারি হইতে 12-14 মাইল উত্তর পূর্ব কোণে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে। নিমন্ত্রণ না রাখিলেও ভালো দেখায় না, কিন্তু রাসবিহারী সিংয়ের বাড়িতে যাইতে আমার নিতান্ত অনিচ্ছা। এই অঞ্চলের যত গরিব গাঙ্গতা জাতীয় প্রজার মহাজন হইল সে। গরিবকে মারিয়া তাদের রক্ত চুষিয়া নিজে বড়লোক হইয়াছে। তাহার কড়া শাসন ও অত্যাচারে কাহারও টুঁ শব্দটি করিবার জো নাই। বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরিতেছে, ধরিয়া আনিতে বললে বাঁধিয়া হাজির করিবে। যদি কোনো রকমে রাসবিহারীর মনে হইল অমুক বিষয়ে অমুক তাহাকে যথেষ্ট মর্যাদা দেয় নাই বা তাহার প্রাপ্য সম্মান ক্ষুণ্ণ করিয়াছে, তাহা হইলে সে হতভাগ্যের আর রক্ষা নাই। রাসবিহারী সিং ছলে বলে কৌশলে তাহাকে জব্দ করিয়া রীতিমতো শিক্ষা দিয়া ছাড়িবেই। আমি আসিয়া দেখি রাসবিহারী সিংই এদেশের রাজা। তাহার কথায় গরিব গৃহস্থ প্রজা থরহরি কাঁপে। অপেক্ষাকৃত অবস্থাপন্ন লোকও কিছু বলিতে সাহস করে না, কেননা রাসবিহারীর লাঠিয়াল দল বিশেষ দুর্দান্ত, মারধর দাঙ্গা হাঙ্গামায় তাহারা বিশেষ পটু। পুলিশও নাকি রাসবিহারীর হাতে আছে। খাসমহলের সার্কেল অফিসার বা ম্যানেজার আসিয়া রাসবিহারী সিংয়ের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। এ অবস্থায় সে কাহাকেও গ্রাহ্য করিবে এ জঙ্গলের মধ্যে? আমার প্রজার ওপর রাসবিহারী সিং প্রভুত্ব জাহির করিবার চেষ্টা করে, তাহাতে আমি বাধা দিই। আমি স্পষ্ট জানাইয়া দিই, তোমাদের নিজেদের এলাকার মধ্যে যা হয় করিও, কিন্তু আমার মহালের কোনো প্রজার কেশাগ্র স্পর্শ করিলে আমি তাহা সহ্য করিব না। গত বৎসর এই ব্যাপার লইয়া রাসবিহারী সিংয়ের লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছারির মুকুন্দি চাকলাদার ও গণপত তহসিলদারের সিপাহীদের একটা ক্ষুদ্র রকমের মারামারি হইয়া যায়। গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল বাঁধিয়াছিল।
তাহাতে ব্যাপার পুলিশ পর্যন্ত গড়ায়। পুলিশের দারোগা আসিয়া সেটা মিটাইয়া দেয়। তাহার পর কয়েক মাস যাবৎ রাসবিহারী সিং আমার মহালের প্রজাদের কিছু বলে না। সেই রাসবিহারী সিংয়ের নিকট হইতে হোলির নিমন্ত্রণ পাইয়া বিস্মিত হইলাম। গণপত তহসিলদারকে ডাকিয়া পরামর্শ করিতে বসি। গণপত বলিল, কি জানি হুজুর, ও লোকটাকে বিশ্বাস নেই, ও সব পারে। কি মতলবে আপনাকে নিয়ে যেতে চাই কে জানে। আমার মতে না যাওয়াই ভালো। আমার কিন্তু এ মত মনঃপ্রুত হইল না। হোলির নিমন্ত্রণে না গেলে রাসবিহারী অত্যন্ত অপমান বোধ করিবে, কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব। হয়তো ভাবিতে পারে যে ভয়ে আমি গেলাম না। তা যদি ভাবে, সে আমার পক্ষে ঘোর অপমানের বিষয়। না, যাইতেই হইবে, যা থাকে অদৃষ্টে। কাছারির প্রায় সকলেই আমায় নানা মতে বুঝাইল। বৃদ্ধ ভুবনেশ্বর সিং বলিল, হুজুর যাচ্ছেন বটে, কিন্তু আপনি এসব দেশের গতিক জানেন না। এখানে হট বলতে খুন করে বসে। জাহিল আদমির দেশ, লেখাপড়া জানা লোক তো নেই। তাছাড়া রাসবিহারী অতি ভয়ানক মানুষ, কত খুন করেছে জীবনে তার লেখাজোখা আছে হুজুর। ওর অসাধ্য কাজ নেই। খুন, ঘর জ্বালানি, মিথ্যে মোকদ্দমা খাড়া করা, ও সবটাতেই মজবুত। ওসব কথা কানে না তুলিয়াই খাসমহলে রাসবিহারীর বাড়ি গিয়া পৌঁছিলাম। খোলায় ছাওয়া ইটের দেওয়ালওয়ালা ঘর, যেমন এদেশে অবস্থাপন্ন লোকের বাড়ি হইয়া থাকে। বাড়ির সামনে বারান্দা, তাতে কাঠের খুঁটি আলকাতরা মাখানো। দুখানা দড়ির চারপাই, তাতে জন্দই লোক বসিয়া ফরসিতে তামাক খাইতেছে। আমার ঘোড়া উঠানের মাঝখানে গিয়া দাঁড়াইতেই কোথা হইতে গুরুম গুরুম করিয়া দুই বন্দুকের আওয়াজ হইল। রাসবিহারী সিংয়ের লোক আমাকে চেনে। তাহারা স্থানীয় রীতি অনুসারে বন্দুকের আওয়াজ দ্বারা আমাকে অভ্যর্থনা করিল, ইহা বুঝিলাম। কিন্তু গৃহস্বামী কোথায়? গৃহস্বামী না আসিয়া দাঁড়াইলে ঘোড়া হইতে নামিবার প্রথা নাই। একটু পরে রাসবিহারী সিংয়ের বড় ভাই রাস উল্লাস সিং আসিয়া বিনীত সুরে দুই হাত সামনে তুলিয়া বলিল, আইয়ে জানাব, গরিব খানা মে তশরিফ লেতে আইয়ে। আমার মনের অস্বস্তি ঘুচিয়া গেল। রাজপুত জাতি অতিথি বলিয়া স্বীকার করিয়া তাহার অনিষ্ট করে না। কেহ আসিয়া অভ্যর্থনা না করিলে ঘোড়া হইতে না নামিয়া ঘোড়ার মুখ ফিরাইয়া দিতাম কাছারির দিকে। উঠানে বহু লোক, ইহারা অধিকাংশই গাঙ্গতা প্রজা। পরনের মলিন ছেঁড়া কাপড় আবির ও রঙে ছোপানো। নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলিতে আসিয়াছে। আধ ঘন্টা পরে রাসবিহারী সিং আসিল এবং আমায় দেখিয়া যেন অবাক হইয়া গেল। অর্থাৎ আমি যে তাহার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করিতে যাইব, ইহা যেন সে স্বপ্নেও ভাবে নাই। যাহা হোক, রাসবিহারী আমায় যথেষ্ট খাতির যত্ন করিল। পাশের যে ঘরে আমায় লইয়া গেল, সেটাই থাকিবার মধ্যে আছে খান 2-3 শিশম কাঠের দেশি ছুতারের হাতে তৈরি খুব মোটা মোটা পায়া ও হাতলওয়ালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি। দেওয়ালে সিন্দুর চন্দন লিপ্ত একটি গণেশ মূর্তি। একটু পরে একটি বালক একখানা বড় থালা লইয়া আমার সামনে ধরিল। তাহাতে কিছু আবির, কিছু ফুল, কয়েকটি টাকা, গোটা কতক চিনির এলাচে দানা, মিছরি খণ্ড, এক ছড়া ফুলের মালা। রাসবিহারী সিং আমার কপালে কিছু আবির মাখাইয়া দিল, আমিও তাহার কপালে আবির দিলাম, ফুলের মালাগাছি তুলিয়া লইলাম। আর কি করিতে হইবে না বুঝিতে পারিয়া আনাড়িভাবে থালার দিকে চাহিয়া আছি দেখিয়া রাসবিহারী সিং বলিল, আপনার নজর হুজুর, ও আপনাকে নিতে হবে। আমি পকেট হইতে আর কিছু টাকা বাহির করিয়া থালার টাকার সঙ্গে মিশাইয়া বলিলাম, সকলকে মিষ্টুমুখ করাও এই দিয়ে। রাসবিহারী সিং তারপর আমাকে তাহার ঐশ্বর্য দেখাইয়া লইয়া বেড়াইল। গোয়ালে প্রায় 60-65টি গরু, 7-8টি ঘোড়া আস্তা বলে। 2টি ঘোড়া নাকি অতি সুন্দর নাচিতে পারে, একদিন নাচ আমায় সে দেখাইবে। হাতি নাই, কিন্তু শীঘ্র কিনিবার ইচ্ছে আছে। এদেশে হাতি না থাকিলে সে সম্ভ্রান্ত লোক হয় না। 800 মণ গম চাষে উৎপন্ন হয়, দুবেলায় 80-85 জন লোক খায়। সে নিজে সকালে নাকি 1.5 সের দুধ ও 1 সের বিকানির মিছরি স্নানান্তে জলযোগ করে। বাজারের সাধারণ মিছরি সে কখনো খায় না, বিকানির মিছরি ছাড়া। মিছরি খাইয়া জলযোগ যে করে, সে এদেশে বড়লোক বলিয়া গণ্য হয়। বড়লোকের উহা আরেকটি লক্ষণ। তারপর রাসবিহারী
একটা ঘরে আমায় লইয়া গেল। সে ঘরের আড়া হইতে 2000-2500 ছড়া ভুট্টা ঝুলিতেছে। এগুলি ভুট্টার বীজ, আগামী বৎসরের চাষের জন্য রাখিয়া দেওয়া হইয়াছে। একখানা লোহার কড়া আমায় দেখাইল। লোহার চাদর গুল বসানো পেরেক দিয়া জুড়িয়া কড়াখানা তৈরি। তাতে 1.5 মণ দুধ একসঙ্গে জাল দেওয়া হয় প্রত্যহ। তাহার সংসারে প্রত্যহই ওই পরিমাণ দুধ খরচ হয়। একটা ছোট ঘরে লাঠি, ঢাল, সরকি, বর্ষা, টাঙি, তলোয়ার এত অগন্তি যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বলিলেও চলে। রাসবিহারী সিংয়ের 6 জন ছেলে। জ্যেষ্ঠ পুত্রটির বয়স 30-এর কম নয়। প্রথম 4টি ছেলে বাপের মতোই দীর্ঘকায়, জোয়ান, গোঁফ ও গালপাট্টার বহর এরই মধ্যে বেশ। তাহার ছেলেদেরও তাহার অস্ত্রাগার দেখিয়া মনে হইল, দরিদ্র অনাহার শীর্ণ গাঙ্গতা প্রজাগণ যে ইহাদের ভয়ে সংকুচিত হইয়া থাকিবে, ইহা আর বেশি কথা কি। রাসবিহারী অত্যন্ত দাম্ভিক ও রাশভারী লোক। তাহার মানের জ্ঞানও বিলক্ষণ সজাগ। পান হইতে চুন খসিলেই রাসবিহারী সিংয়ের মান যায়। সুতরাং তাহার সহিত ব্যবহার করিতে গেলে সর্বদা সতর্ক ও সন্ত্রস্ত থাকিতে হয়। গাঙ্গতা প্রজাগণ তো সর্বদা তটস্থ অবস্থায় আছে। কি জানি কখন মনিবের মানের ত্রুটি ঘটে। বর্বর প্রাচুর্য বলিতে যা বোঝায়, তাহার জাজ্জল্যমান চিত্র দেখিলাম রাসবিহারীর সংসারে। যথেষ্ট দুধ, যথেষ্ট গম, যথেষ্ট ভুট্টা, যথেষ্ট বিকানির মিছরি, যথেষ্ট মান, যথেষ্ট লাঠি সোঁটা। কিন্তু কি উদ্দেশ্যে? ঘরে একখানা ভালো ছবি নাই, ভালো বই নাই, ভালো কৌচ কেদারা তো দূরের কথা, ভালো তাকিয়া বালিশ সাজানো বিছানাও নাই। দেওয়ালে চুনের দাগ, পানের দাগ। বাড়ির পিছনের নর্দমা অতি কদর্য নোংরা জল ও আবর্জনায় বোঝানো। গৃহস্থাপত্য অতি কুশ্রী। ছেলেমেয়েরা লেখাপড়া করে না। নিজেদের পরিচ্ছদ ও জুতা অত্যন্ত মোটা ও আধময়লা। গত বৎসর বসন্ত রোগে বাড়ির 3-4টি ছেলে মেয়ে 1 মাসের মধ্যে মারা গিয়াছে। এই বর্বর প্রাচুর্য তবে কোন কাজে লাগে? নিরীহ গাঙ্গতা প্রজা ঠেঙাইয়া এই প্রাচুর্য অর্জন করার ফলে কাহার কি সুবিধা হইতেছে? অবশ্য রাসবিহারী সিংয়ের মান বাড়িতেছে। ভোজ্যদ্রব্যের প্রাচুর্য দেখিয়া কিন্তু তাক লাগিল। এত কি একজনে খাইতে পারে? হাতির কানের মতো বৃহদাকার পুরি খান 15, খুঁড়িতে নানা রকম তরকারি, দই, লাড্ডু, মালপো, চাটনি, পাঁপড়। আমার তো এ 4 বেলার খোরাক। রাসবিহারী সিং নাকি একা এর দ্বিগুণ আহার্য উদরস্থ করিয়া থাকে একেবারে। আহার শেষ করিয়া যখন বাহিরে আসিলাম, তখন বেলা আর নাই। গাঙ্গতা প্রজার দল উঠানে পাতা পাতিয়া দই ও চীনা ঘাসের ভাজা দানা মহা আনন্দে খাইতে বসিয়াছে। সকলের কাপড় লাল রঙে রঞ্জিত, সকলের মুখে হাসি। রাসবিহারীর ভাই গাঙ্গতাদের খাওয়ানো তদারক করিয়া বেড়াইতেছে। ভোজনের উপকরণ অতি সামান্য, তাতেই ওদের খুশি আর ধরে না। অনেকদিন পরে এখানে সেই বালক নর্তক ধাতুরিয়ার নাচ দেখিলাম। ধাতুরিয়া আরেকটু বড় হইয়াছে, নাচেও আগের চেয়ে অনেক ভালো। হোলি উৎসবে এখানে নাচিবার জন্য তাহাকে বায়না করিয়া আনা হইয়াছে। ধাতুরিয়াকে কাছে ডাকিয়া বলিলাম, চিনতে পারো ধাতুরিয়া? ধাতুরিয়া হাসিয়া সেলাম করিয়া বলিল, জি হুজুর, আপনি ম্যানেজার বাবু, ভালো আছেন হুজুর? ভারী সুন্দর হাসি ওর মুখে, আর ওকে দেখিলেই মনে কেমন একটা অনুকম্পা ও করুণার উদ্রেক হয়। সংসারে আপন বলিতে কেহ নাই। এই বয়সে নাচিয়া গাহিয়া পরের মন জোগাইয়া পয়সা রোজগার করিতে হয়, তাও রাসবিহারী সিংয়ের মতো ধনগর্বিত অরসিকদের গৃহ প্রাঙ্গণে। জিজ্ঞাসা করিলাম, এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হবে, মজুরি কি পাবে? ধাতুরিয়া বলিল, 4 আনা পয়সা হুজুর, আর খেতে দেবে পেট ভরে। কি খেতে দেবে? মাড়া, দই, চিনি, লাড্ডুও দেবে বোধহয়, আর বছর তো দিয়েছিল। আসন্ন ভোজ খাইবার লোভে ধাতুরিয়া খুব প্রফুল্ল হইয়া উঠিয়াছে। বলিলাম, সব জায়গায় কি এই মজুরি? ধাতুরিয়া বলিল, না হুজুর, রাসবিহারী সিং বড় মানুষ, তাই 4 আনা দেবে, আর খেতেও দেবে। গাঙ্গতাদের বাড়ি নাচলে দেয় 2 আনা, খেতে দেয় না, তবে আধসের মকাইয়ের ছাতু দেয়। এতে চলে।
বাবু, নাচে কিছু হয় না, আগে হতো। এখন লোকের কষ্ট, নাচ দেখবে কে? যখন নাচের বায়না না থাকে ক্ষেত খামারে কাজ করি। আর বছর গম কেটেছিলাম। কি করি হুজুর, খেতে তো হবে। এত শখ করে ছক্করবাজি নাচ শিখেছিলাম গয়া থেকে, কেউ দেখতে চায় না। ছক্করবাজি নাচের মজুরি বেশি। ধাতুরিয়াকে আমি কাছারিতে নাচ দেখাইবার নিমন্ত্রণ করিলাম। ধাতুরিয়া শিল্পী লোক, সত্যিকার শিল্পীর নিষ্পৃহতা ওর মধ্যে আছে। পূর্ণিমার জ্যোৎস্না খুব ফুটিলে রাসবিহারী সিংয়ের নিকট বিদায় লইলাম। রাসবিহারী সিং পুনরায় দুটি বন্দুকের আওয়াজ করিল আমার ঘোড়া উহাদের উঠান পার হইবার সঙ্গে সঙ্গে, আমার সম্মানের জন্য। দোল পূর্ণিমার রাত্রি, উদার মুক্ত প্রান্তরের মধ্যে সাদা বালির রাস্তা জ্যোৎস্না সম্পাতে চিকচিক করিতেছে। দূরে একটা শিল্লি পাখি জ্যোৎস্না রাতে কোথায় ডাকিতেছে, যেন এই বিশাল জনহীন প্রান্তরের মধ্যে পথহারা কোনো বিপন্ন নৈশ পথিকের আকুল কণ্ঠস্বর। পিছন হইতে কে ডাকিল, হুজুর, ম্যানেজার বাবু। চাহিয়া দেখি ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটিতেছে। ঘোড়া থামাইয়া জিজ্ঞাসা করিলাম, কি ধাতুরিয়া? ধাতুরিয়া হাঁপাইতেছিল। একটুখানি দাঁড়াইয়া দম লইয়া একটু ইতস্তত করিয়া পরিশেষে লাজুক মুখে বলিল, একটা কথা বলছিলাম হুজুর। তাহাকে সাহস দিবার সুরে বলিলাম, কি, বল না। হুজুরের দেশে কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন। কি করবে সেখানে গিয়ে? কখনো কলকাতায় যায়নি, শুনেছি সেখানে গাওনা বাজনা নাচের বড় আদর। ভালো ভালো নাচ শিখেছিলাম, কিন্তু এখানে দেখবার লোক নেই, তাতে বড় দুঃখ হয়। ছক্করবাজি নাচটা না নেচে ভুলে যেতে বসেছি। কি করেই ওই নাচটা শিখি, সে কথা শোনার জিনিস। গ্রামটা ছাড়াইয়াছিলাম, ধুধু জ্যোৎস্নালোকিত মাঠ। ভাবে বোধ হইল ধাতুরিয়া লুকাইয়া আমার সহিত দেখা করিতে চায়। রাসবিহারী সিং টের পাইলে শাসন করিবে এই ভয়। নিকটেই মাঠের মধ্যে একটা ফুলে ভর্তি শিমুল চারা। ধাতুরিয়ার কথা শুনিয়া শিমুল গাছটার তলায় ঘোড়া হইতে নামিয়া একখণ্ড পাথরের উপর বসিলাম। বলিলাম, বলো তোমার গল্প। সবাই বলতো গয়া জেলার এক গ্রামে ভিটল দাস বলে একজন গুণী লোক আছে। সে ছক্করবাজি নাচের মস্ত ওস্তাদ। আমার ঝোঁক ছিল ছক্করবাজি যে করে হোক শিখবই। গয়া জেলাতে চলে গেলাম, গায়ে গায়ে ঘুরি আর ভিটল দাসের খোঁজ করি, কেউ বলতে পারে না। শেষকালে একদিন সন্ধ্যার সময় একটা আহিরদের অহিসের বাথানে আশ্রয় নিয়েছি। সেখানে শুনলাম ছক্করবাজি নাচ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। অনেক রাত তখন, শীতও খুব। আমি বিচালি পেতে বাথানের এক কোণে শুয়েছিলাম। যেমন ছক্করবাজির কথা কানে যাওয়া অমনি লাফিয়ে উঠেছি, ওদের কাছে এসে বসি। কি খুশি যে হলাম বাবুজি, সে আর কি বলবো। যেন একটা কি তালুক পেয়ে গেছি। ওদের কাছে ভিটল দাসের সন্ধান পেলাম। ওখান থেকে 17 ক্রোশ রাস্তা টিনটাঙ্গা বলে গ্রামে তার বাড়ি। বেশ লাগিতেছিল একজন তরুণ শিল্পীর শিল্প শিক্ষার আকুল আগ্রহের গল্প। বলিলাম, তারপর? হেঁটে সেখানে গেলাম। ভিটল দাস দেখি বুড়ো মানুষ, একমুখ সাদা দাড়ি। আমায় দেখে বললেন, কি চাই? আমি বললাম, আমি ছক্করবাজি নাচ শিখতে এসেছি। তিনি যেন অবাক হয়ে গেলেন। বললেন, আজকালকার ছেলেরা এ পছন্দ করে? এ তো লোকে ভুলেই গিয়েছে। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, আমায় শেখাতে হবে, বহু দূর থেকে আসছি আপনার নাম শুনে। তার চোখ দিয়ে জল এলো। বললেন, আমার বংশে 7 পুরুষ ধরে এই নাচের চর্চা, কিন্তু আমার ছেলে নেই। বাইরের কেউ এসে শিখতেও চাইনি, আমার এত বয়স হয়েছে এর মধ্যে। আজ তুমি প্রথম এলে, আচ্ছা তোমায় শেখাবো। তা বুঝলেন হুজুর, এত কষ্ট করে শেখা জিনিস এখানে গাঙ্গোতাদের দেখিয়ে কি করব? কলকাতায় গুণের আদর আছে, সেখানে নিয়ে যাবেন হুজুর? বলিলাম, আমার কাছারিতে একদিন এসো ধাতুরিয়া, এ সম্বন্ধে কথা বলবো। ধাতুরিয়া আশ্বস্ত হইয়া চলিয়া গেল। আমার মনে হইল, উহার এত কষ্ট করিয়া শেখা গ্রাম্য নাচ কলিকাতায় কেই বা দেখিবে, আর ও বেচারি একা সেখানে কি বা করিবে।
প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান। অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি রানীর! প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে। অন্য কোনো দিকে মন দিয়াছি যদি, অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না। কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো। তার সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্রধারে এত বর্ষিত হইবে, তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে। দিন রাত মোহিনী প্রকৃতি রানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন, নূতন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমর লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। কয়েকবারের কথা বলি। সে অমূল্য অনুভূতিরাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায়, কিন্তু তবু বলা শেষ হয় না। যা বলিতে চাহিতেছি তাহার অনেকখানি বাকি থাকিয়া যায়। এসব শুনিবার লোকও সংখ্যায় অত্যন্ত কম। কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে? অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে দুধলি ঘাসের ফুল ফুটাইয়া জানাইয়া দেয় যে বসন্ত পড়িয়াছে। সে ফুলও বড় সুন্দর, দেখিতে নক্ষত্রের মতো আকৃতি, রং হলদে, লম্বা লম্বা সরু লতার মতো ঘাসের ডাঁটাটা অনেকখানি জমি জুড়িয়া মাটি আঁকড়াইয়া থাকে। নক্ষত্রাকৃতি হলদে ফুল ধরে তার গাঁটে গাঁটে। ভোরে মাঠ, পথের ধার সর্বত্র আলো করিয়া ফুটিয়া থাকিত, কিন্তু সূর্যের তেজ বাড়িবার সঙ্গে সঙ্গে সব ফুল কুঁকড়াইয়া পুনরায় কুঁড়ির আকার ধারণ করিত। পরদিন সকালে আবার সেই কুঁড়িগুলিই দেখিতাম ফুটিয়া আছে। রক্ত পলাশের বাহার আছে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও আমাদের সীমানার বাহিরের জঙ্গলে, কিংবা মহালিখারূপের শৈল সানুপ প্রদেশে। আমাদের মহাল হইতে সেসব স্থান অনেক দূরে, ঘোড়ায় 3-4 ঘন্টা লাগে। সেসব জায়গায় চৈত্রে শালমঞ্জুরির সুবাসে বাতাস মাতাইয়া রাখে, শিমুল বনে দিগন্তরেখা রাঙাইয়া দেয়, কিন্তু কোকিল, দোয়েল, বউ কথা কও প্রভৃতি গায়ক পাখিরা ডাকে না। এসব জনহীন অরণ্য প্রান্তরের যে ছন্নছাড়া রূপ, বোধহয় তাহারা তাহা পছন্দ করে না। একদিন বাংলাদেশে ফিরিবার জন্য মন হাঁপাইয়া উঠিত। বাংলাদেশের পল্লীর সে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম। মনে পড়িত বাঁধানো পুকুর ঘাটে স্নানান্তে আর্দ্র বস্ত্রে গমনরতা কোনো তরুণী বধূর ছবি, মাঠের ধারে ফুল ফোটা ঘেঁটু বন, বাতাবি লেবু ফুলের সুগন্ধে মোহময় ঘন ছায়া ভরা অপরাহ্ন। দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া। দেশের জন্য এই মনোবেদনা দেশে থাকিতে কখনো অনুভব করি নাই। জীবনে এ একটা বড় অনুভূতি। যে ইহার আস্বাদ না পাইল সে হতভাগ্য একটা শ্রেষ্ঠ অনুভূতির সহিত অপরিচিত রহিয়া গেল। কিন্তু যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি, কিন্তু কোনোবারই ঠিকমতো বুঝাইতে পারিতেছি না, সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার, দূরধিগম্যতার, বিরাটত্বের ও ভয়াল গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা। না দেখিলে কি করিয়া বুঝাইব সে কি জিনিস? জনশূন্য বিশাল লবটুলিয়া বৈহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাউ ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘোড়ার ওপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্যানুভূতিতে আচ্ছন্ন করিয়া দিয়াছে। কখনো তাহা আসিয়াছে ভয়ের রূপে, কখনো আসিয়াছে একটা নিষ্পৃহ উদাস গভীর মনোভাবের রূপে, কখনো আসিয়াছে কত মধুময় স্বপ্ন, দেশ বিদেশের নরনারীর বেদনার রূপে। সে যেন খুব উচ্চ দরের নীরব সঙ্গীত। নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্না রাত্রের অবাস্তবতায়, ঝিল্লির টানে ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গতি। সে রূপ তাহার না দেখাই ভালো, যাহাকে ঘর দুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে। প্রকৃতির সে মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে। উদাসীন ছন্ন ছাড়া ভবঘুরে হ্যারি জনস্টন, মার্কোপোলো, হাডসন, স্যাকলটন করিয়া তোলে। গৃহস্থ সাজিয়া ঘর কন্যা করিতে দেয় না। অসম্ভব তাহার পক্ষে ঘর করা। একবার সে ডাক যে শুনিয়াছে, সে অনবগুণ্ঠিতা মোহিনীকে একবার যে প্রত্যক্ষ করিয়াছে,
গভীর রাত্রে ঘরের বাহিরে একা আসিয়া দাঁড়াইয়া দেখিয়াছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধুধু জ্যোৎস্না ভরা রাত্রির রূপ। তার সৌন্দর্যে পাগল হইতে হয়, একটুও বাড়াইয়া বলিতেছি না। আমার মনে হয় দুর্বল চিত্ত মানুষ যাহারা, তাহাদের পক্ষে সে রূপ না দেখাই ভালো। সর্বনাশী রূপ সে, সকলের পক্ষে তার টাল সামলানো বড় কঠিন। তবে একথাও ঠিক, প্রকৃতিকে সে রূপে দেখাও ভাগ্যের ব্যাপার। এমন বিজন বিশাল উন্মুক্ত অরণ্য প্রান্তরে শৈলমালা, বনঝাউ আর কাশের বন কোথায় যেখানে সেখানে। তার সঙ্গে যোগ চাই গভীর নিশিথিনীর নীরবতার ও তার অন্ধকার বা জ্যোৎস্নার। এত যোগাযোগ সুলভ হইলে পৃথিবীতে কবি আর পাগলে দেশ ছাইয়া যাইত না। একদিন প্রকৃতির সে রূপ কিভাবে প্রত্যক্ষ করিয়াছিলাম সে ঘটনা বলি। পূর্ণিয়া হইতে উকিলের তার পাইলাম, পরদিন সকালে 10টার মধ্যে আমার সেখানে হাজির হইতে হইবে, অন্যথায় স্টেটের একটা বড় মোকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত। আমাদের মহাল হইতে পূর্ণিয়া 55 মাইল দূরে, রাত্রের ট্রেন মাত্র একখানি। যখন তার হস্তগত হইল তখন 17 মাইল দূরবর্তী কাটারিয়া স্টেশনে গিয়া সে ট্রেন ধরা অসম্ভব। ঠিক হইল এখনই ঘোড়ায় রওনা হইতে হইবে। কিন্তু পথ সুদীর্ঘ বটে, বিপদসংকুলও বটে, বিশেষ করিয়া এই রাত্রিকালে এই অরণ্য অঞ্চলে। সুতরাং তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাইবে, ইহাও ঠিক হইল। সন্ধ্যায় দুজনে ঘোড়া ছাড়িলাম। কাছারি ছাড়িয়া জঙ্গলে পড়িতেই কিছু পরে কৃষ্ণা তৃতীয়ার চাঁদ উঠিল। অস্পষ্ট জ্যোৎস্নায় বনপ্রান্তর আরো অদ্ভুত দেখাইতেছে। পাশাপাশি দুজনে চলিয়াছি, আমি আর সুজন সিং। পথ কখনো উঁচু কখনো নিচু, সাদা বালির উপর জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে, ঝোপঝাপ মাঝে মাঝে, আর শুধু কাশ আর ঝাউবন চলিয়াছে। সুজন সিং গল্প করিতেছে। জ্যোৎস্না ক্রমেই ফুটিতেছে, বন জঙ্গল বালুচর ক্রমশ স্পষ্টতর হইতেছে। বহুদূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষদেশ একটানা সরল রেখায় চলিয়া গিয়াছে। যত দূর দৃষ্টি যায় ধুধু প্রান্তর একদিকে, অন্যদিকে জঙ্গল। বাঁদিকে দূরে অনুচ্চ শৈলমালা। নির্জন নীরব, মানুষের বসতি কুত্রাপি নাই, সাড়া নাই, শব্দ নাই, যেন অন্য কোনো অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে দুটি মাত্র প্রাণী আমরা। এক জায়গায় সুজন সিং ঘোড়া থামাইল। ব্যাপার কি? পাশের জঙ্গল হইতে একটি ধাড়ি বন্য শূকর একদল ছানাপোনা লইয়া আমাদের পথ পার হইয়া বাঁদিকের জঙ্গলে ঢুকিতেছে। সুজন সিং বলিল, তবুও ভালো হুজুর, ভেবেছিলাম বুনো মহিষ। মোহনপুরা জঙ্গলের কাছে আসিয়া পড়িয়াছি, বুনো মহিষের ভয় এখানে খুব। সেদিনও একজন লোক মরিয়াছে মহিষে। আরো কিছু দূর গিয়া জ্যোৎস্নায় দূর হইতে কালো মতো সত্যিই একটা কি দেখা গেল। সুজন বলিল, ঘোড়া ভয় পাবে হুজুর, ঘোড়া রুখুন। শেষে দেখা গেল সেটা নড়েও না, চড়েও না। একটু একটু করিয়া কাছে গিয়া দেখা গেল সেটা একটা কাশের খুপড়ি। আবার ঘোড়া ছুটাইয়া দিলাম। মাঠ ঘাট বন, ধুধু জ্যোৎস্না ভরা বিশ্ব। কি একটা সঙ্গীহারা পাখি আকাশের গায়ে কি বনের মধ্যে কোথায় ডাকিতেছে, টি 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 টি। ঘোড়ার খুরে বড় বালি উঠিতেছে। ঘোড়া এক মুহূর্ত থামাইবার উপায় নাই, উড়াও উড়াও। অনেকক্ষণ একভাবে বসিয়া পিঠ টনটন করিতেছে। জিনের বসিবার জায়গাটা গরম হইয়া উঠিয়াছে। ঘোড়া ছাড়তক ভাঙিয়া দুলকি চাল ধরিয়াছে। আমার ঘোড়াটা আবার বড্ড ভয় পায়, এজন্য সতর্কতার সঙ্গে সামনের পথে অনেক দূর পর্যন্ত নজর রাখিয়া চলিয়াছি। হঠাৎ থমকিয়া ঘোড়া দাঁড়াইয়া গেলে ঘোড়া হইতে ছিটকাইয়া পড়া অনিবার্য। কাশের মাথায় ঝুঁটি বাঁধিয়া জঙ্গলে পথ ঠিক করিয়া রাখিয়াছে। রাস্তা বলিয়া কিছু নাই, সেই কাশের ঝুঁটি দেখিয়া এই গভীর জঙ্গলে পথ ঠিক করিয়া লইতে হয়। একবার সুজন সিং বলিল, হুজুর, এ পথটা যেন নয়, পথ ভুলেছি আমরা। আমি সপ্তর্ষিমণ্ডল দেখিয়া ধ্রুবতারা ঠিক করিলাম। পূর্ণিয়া আমাদের মহাল হইতে খাড়া উত্তরে, তবে ঠিক আছে। সুজনকে বুঝাইয়া বলিলাম। সুজন বলিল, না হুজুর, কুশি নদীর খেয়া পেরোতে হবে যে, খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হবে। এখন উত্তর পূর্ব কোণ কেটে বেরোতে হবে। অবশেষে পথ মিলিল। জ্যোৎস্না আরো ফুটিয়াছে। সে কি জ্যোৎস্না, কি রূপ রাত্রির! নির্জন বালুর চরে
দীর্ঘ বনঝাউয়ের জঙ্গলের পাশের পথে জ্যোৎস্না যাহারা কখনো দেখে নাই তাহারা বুঝিবে না এই জ্যোৎস্নার কি চেহারা। এমন উন্মুক্ত আকাশতলে ছায়াহীন উদাস গভীর জ্যোৎস্না ভরা রাত্রিতে বন পাহাড় প্রান্তরের পথের জ্যোৎস্না, বালুচরের জ্যোৎস্না কজন দেখিয়াছে। সে কি ছুট! পাশাপাশি চলিতে চলিতে দুই ঘোড়াই হাঁপাইতেছে, শীতেও ঘাম দেখা দিয়াছে আমাদের গায়ে। এক জায়গায় বনের মধ্যে একটা শিমুল গাছের তলায় আমরা ঘোড়া থামাইয়া একটু বিশ্রাম করি, সামান্য মিনিট 10। একটা ছোট নদী বহিয়া গিয়া অদূরে কুশি নদীর সঙ্গে মিশিয়াছে। শিমুল গাছটাতে ফুল ফুটিয়াছে। বনটা সেখানে চারিধার হইতে আসিয়া আমাদের এমন ঘিরিয়াছে যে পথের চিহ্ন মাত্র নাই, অথচ খাটো খাটো গাছপালার বন। শিমুল গাছটাই সেখানে খুব উঁচু, বনের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। দুজনেরই জল পিপাসা পাইয়াছে দারুণ। জ্যোৎস্না ম্লান হইয়া আসে। অন্ধকার বনপথ, পশ্চিম দিগন্তের দূর শৈলমালার পিছনে শেষ রাত্রির চন্দ্র ঢলিয়া পড়িয়াছে। ছায়া দীর্ঘ হইয়া আসিল। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে, শুধু ছায়া ছায়া, অন্ধকার মাঠ, অন্ধকার বন। শেষ রাত্রির বাতাস বেশ ঠান্ডা হইয়া উঠিল। ঘড়িতে রাত প্রায় 4টা। ভয় হয় শেষ রাত্রের অন্ধকারে বুনো হাতির দল সামনে না আসে। মধুবনের জঙ্গলে একপাল বুনো হাতিও আছে। এবার আশেপাশে ছোট ছোট পাহাড়, তার মধ্যে দিয়া পথ। পাহাড়ের মাথায় নিষ্পত্র শুভ্রকাণ্ড গোলগলি ফুলের গাছ, কোথাও রক্তপলাশের বন। শেষ রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে বন পাহাড় অদ্ভুত দেখায়। পূর্ব দিকে ফর্সা হইয়া আসিল, ভোরের হাওয়া বহিতেছে, পাখির ডাক কানে গেল। ঘোড়ার সর্বাঙ্গ দিয়া দর দর ধারে ঘাম ছুটিতেছে। ছুট ছুট, খুব ভালো ঘোড়া, তাই এই পথে সমানে এত ছুটিতে পারে। সন্ধ্যায় কাছারি ছাড়িয়াছি, আর ভোর হইয়া গেল। সম্মুখে এখনো যেন পথের শেষ নাই, সেই একঘেয়ে বন পাহাড়। সামনের পাহাড়ের পিছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠিতেছে। পথের ধারে এক গ্রামে ঘোড়া থামাইয়া কিছু দুধ কিনিয়া দুজনে খাইলাম। পরে আরো ঘণ্টা 2 চলিয়াই পূর্ণিয়া শহর। পূর্ণিয়া স্টেটের কাজ তো শেষ করিলাম। সে যেন নিতান্ত অন্যমনস্কতার সহিত মন পড়িয়া রহিল পথের দিকে। আমার সঙ্গীর ইচ্ছা কাজ শেষ করিয়াই বাহির হইয়া পড়ে। আমি তাহাকে বাধা দিলাম। জ্যোৎস্না রাত্রে এতটা পথ অশ্বারোহণে যাইবার বিচিত্র সৌন্দর্যের পুনরাস্বাদনের লোভে গেলামও তাই। পরদিন চাঁদ একটু দেরিতে উঠিলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল। আর কি সে জ্যোৎস্না! কৃষ্ণপক্ষের স্তিমিতালোক চন্দ্রের জ্যোৎস্না বনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ, অথচ এক আশ্চর্য রূপে অপরিচিত স্বপ্ন জগতের রচনা করিয়াছে। সেই খাটো খাটো কাশ জঙ্গল, সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গোলগলি ফুল, সেই উঁচু নিচু পথ, সব মিলিয়া যেন কোন বহুদূরের নক্ষত্রলোক। মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি, ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না, অথচ অন্ধকারও নাই। অনেক দিন পরে যখন এই মুক্ত জীবন ত্যাগ করিয়া সংসারে প্রবেশ করি, তখন কলিকাতা শহরে ক্ষুদ্র গলির বাসা বাড়িতে বসিয়া স্ত্রীর সেলাইয়ের কল চালনার শব্দ শুনিতে শুনিতে অবসর দিনের দুপুরে কতবার ওই রাত্রির কথা, এই অপূর্ব আনন্দের কথা, এই জ্যোৎস্নামাখা রহস্যময় বনশ্রীর কথা, শেষ রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে পাহাড়ের উপর শুভ্রকাণ্ড গোলগলি গাছের কথা, শুকনো কাশ জঙ্গলের সোঁদা সোঁদা তাজা গন্ধের কথা ভাবিয়াছি। কতবার কল্পনায় আবার ঘোড়ায় চড়িয়া জ্যোৎস্না রাত্রে পূর্ণিয়া গিয়াছি। চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পাইলাম সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন। তিনি কাল রাত্রে হঠাৎ মারা গিয়াছেন। ইহার নাম পূর্বে কখনো শুনি নাই। তিনি যে ওখানে ছিলেন তাহা জানিতাম না। শুনিলাম আজ 20-22 বৎসর তিনি সেখানে ছিলেন। ও অঞ্চলে তাহার পসার ছিল, ঘরবাড়িও নাকি করিয়াছিলেন ওই গ্রামেই। তাহার স্ত্রী পুত্র সেখানেই থাকে। এই অবাঙালির দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়েছেন হঠাৎ,
তাহার স্ত্রী পুত্রের কি দশা হইতেছে, কে তাহাদের দেখাশোনা করিতেছে, তাহার সৎকার বা শ্রাদ্ধ শান্তির কি ব্যবস্থা হইতেছে, এসব জানিবার জন্য মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। ভাবিলাম, আমার প্রথম কর্তব্য হইতেছে সেখানে গিয়া সেই শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর লওয়া। খবর লইয়া জানিলাম, গ্রামটি এখান হইতে মাইল 20 দূরে, কড়ারি খাসমহলের সীমানায়। বৈকালের দিকে সেখানে গিয়া পৌঁছিলাম। লোকজনকে জিজ্ঞাসা করিয়া রাখালবাবুর বাড়ি খুঁজিয়া বাহির করিলাম। দুখানা বড় বড় খোলার ঘর, খানতিনেক ছোট ছোট ঘর। বাহিরে এদেশের ধরনে একখানা বসিবার ঘর, তার 3 দিকে দেওয়াল নাই। বাঙালির বাড়ি বলিয়া চিনিবার কোনো উপায়ও নাই। বসিবার ঘরে দড়ির চারপাই হইতে উঠানের হনুমান ধ্বজাটি পর্যন্ত সব এদেশি। আমার ডাকে একটি 12-13 বছরের ছেলে বাহির হইয়া আসিল। আমায় দেখিয়া ঠেঁট হিন্দিতে জিজ্ঞাসা করিল, কাকে খুঁজছেন? তাহার চেহারা দেখিয়া মনে হয় না যে সে বাঙালির ছেলে। মাথায় লম্বা টিকি, গলায় অবশ্য বর্তমানে কাঁচা, সবই বুঝিলাম, কিন্তু মুখের ভাব পর্যন্ত হিন্দুস্থানি বালকের মতো কি করিয়া হয়? আমার পরিচয় দিয়া বলিলাম, তোমাদের বাড়িতে এখন বড় লোক কে আছেন, তাকে ডাকো। ছেলেটি বলিল, সেই বড় ছেলে, তার আর 2টি ছোট ছোট ভাই আছে, বাড়িতে আর কোনো অভিভাবক নাই। বলিলাম, তোমার মায়ের সঙ্গে আমি একবার কথা কইতে চাই, জিজ্ঞেস করে এসো। খানিকটা পরে ছেলেটি আসিয়া আমায় বাড়ির মধ্যে লইয়া গেল। রাখালবাবুর স্ত্রীকে দেখিয়া মনে হইল বয়স অল্প, 30-এর মধ্যে। সদ্য বিধবার বেশ, কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলিয়াছে। ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্রের গৃহস্থালীর মতো। একদিকে একটা ছোট গোলা, ঘরের দাওয়ায় 2 চারপাই, ছেঁড়া লেপ কাঁথা, এদেশি পিতলের ঘয়লা, একটা গুড়গুড়ি, পুরনো টিনের তোরঙ্গ। বলিলাম, আমি বাঙালি, আপনার প্রতিবেশী। আমার কানে গেল রাখালবাবুর কথা, তাই এলাম। আমার এখানে একটা কর্তব্য আছে বলে মনে করি। আমার কোনো সাহায্য যদি দরকার হয় নিঃসংকোচে বলুন। রাখালবাবুর স্ত্রী কপাটের আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। আমি বুঝাইয়া শান্ত করিয়া পুনরায় আমার আসিবার উদ্দেশ্য ব্যক্ত করিলাম। রাখালবাবুর স্ত্রী এবার আমার সামনে বাহির হইলেন, কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনি আমার দাদার মতো। আমাদের এই ঘোর বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়েছেন। ক্রমে কথায় কথায় জানা গেল, এই বাঙালি পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় এই ঘোর বিদেশে। রাখালবাবু গত 1 বৎসরের উপর শয্যাগত ছিলেন। তার চিকিৎসা ও সংসার খরচে সঞ্চিত অর্থ সব নিঃশেষ হইয়া গিয়াছে। এখন এমন উপায় নাই যে তার শ্রাদ্ধের জোগাড় হয়। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, রাখালবাবু তো অনেক দিন ধরে এ অঞ্চলে আছেন, কিছু করতে পারেননি? রাখালবাবুর স্ত্রীর সংকোচ লজ্জা অনেকটা দূর হইয়াছিল। তিনি যেন এই প্রবাসে, এই দুর্দিনে একজন বাঙালির মুখ দেখিয়া অকুলে কুল পাইয়াছেন, মুখের ভাবে মনে হইল। বলিলেন, আগে কি রোজগার করতেন জানি নে। আমার বিয়ে হয়েছে এই বছর 15। আমার সতীন মারা যেতে আমায় বিয়ে করেন। আমি এসে পর্যন্ত দেখছি কোনো রকমে সংসার চলে। এখানে ভিজিটের টাকা বড় একটা কেউ দেয় না, গম দেয়, মকাই দেয়। গত বছর মাঘ মাসে উনি অসুখে পড়লেন, সেই থেকে আর একটি পয়সা ছিল না। তবে এদেশের লোক খারাপ নয়, যার কাছে যা পাওনা ছিল বাড়ি বয়ে এসে সব গম, মকাই, কলাই দিয়ে গিয়েছে। তাই চলেছে, নয়তো না খেয়ে মরতো সবাই। আপনার বাপের বাড়ি কোথায়? সেখানে খবর দেওয়া হয়েছে? রাখালবাবুর স্ত্রী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, খবর দেবার কিছু নেই। আমার বাপের বাড়ি কখনো দেখিনি, শুনেছিলুম ছিল মুর্শিদাবাদ জেলায়। ছেলেবেলা থেকে আমি সাহেবগঞ্জে ভগ্নিপতির বাড়িতে মানুষ। মা বাবা কেউ ছিলেন না। আমার সে দিদি আমার বিয়ের পর মারা যায়। ভগ্নিপতি আবার বিয়ে করেছেন, তার সঙ্গে আর আমার সম্পর্ক কি? রাখালবাবুর কোনো আত্মীয় স্বজন কোথাও নেই? দেশে জ্ঞাতি ভাইয়েরা আছে শুনতাম বটে, কিন্তু তারা কখনো সংবাদ নেয়নি। উনিও দেশে যাতায়াত করতেন না, তাদের সঙ্গে সদ্ভাবও নেই। তাদের খবর দেওয়া না দেওয়া সমান। এক মামা শ্বশুর আছেন আমার, শুনতাম কাশিতে, তাও তার ঠিকানা জানি নে। ভয়ানক অসহায় অবস্থা। আপনার জন কেহ নাই এই বন্ধুহীন বিদেশে। 2-3টি নাবালক ছেলে লইয়া সহায় সম্পদ শূন্য বিধবা মহিলাটির দশা ভাবিয়া মন রীতিমতো দমিয়া গেল।
তখনকার মতো যাহা করা উচিত করিয়া আমি কাছারিতে ফিরিয়া আসিলাম। সদরে লিখিয়া স্টেট হইতে আপাতত 100 টাকা সাহায্যের ব্যবস্থা করিয়া রাখালবাবুর শ্রাদ্ধও কোনো রকমে শেষ করিয়া দিলাম। ইহার পর আরও বার কয়েক রাখালবাবুর বাড়ি গিয়াছি। স্টেট হইতে মাসে 10টি টাকা সাহায্য মঞ্জুর করাইয়া লইয়া প্রথমবারের টাকাটা নিজেই দিতে গিয়েছিলাম। দিদি খুব যত্ন করিতেন, অনেক স্নেহ আত্মীয়তার কথা বলিতেন। সেই বিদেশে তার স্নেহ যত্ন আমার বড় ভালো লাগিত। তারই লোভে অবসর পাইলেই সেখানে যাইতাম। লবটুলিয়ার উত্তর প্রান্ত খুব বড় একটা হ্রদের মতো। এরকম জলাশয়কে এদেশে বলে কুণ্ডি। এই হ্রদটার নাম সরস্বতী কুণ্ডি। সরস্বতী কুণ্ডির পাড়ের 3 দিকে নিবিড় বন। এ ধরনের বন আমাদের মহালে বা লবটুলিয়াতে নাই। এ বনে বড় বড় বনস্পতিদের নিবিড় সমাবেশ। জলের সান্নিধ্য বশতেই হোক বা যে জন্যেই হোক, বনের তলদেশে নানা বিচিত্র লতাপাতা, বন্য পুষ্পের ভিড়। এই বন বিশাল সরস্বতী কুণ্ডির নীল জলকে 3 দিকে অর্ধচন্দ্রাকারে ঘিরিয়া রাখিয়াছে। একদিকে ফাঁকা, সেখান হইতে পূর্ব দিকের বহুদূর প্রসারিত নীল আকাশ ও দূরের শৈলমালা চোখে পড়ে। সুতরাং পূর্ব পশ্চিম কোণের তীরের কোনো এক জায়গায় বসিয়া দক্ষিণ ও বাম দিকে চাহিয়া দেখিলে সরস্বতী কুণ্ডির সৌন্দর্যের অপূর্বতা ঠিক বোঝা যায়। বামে চাহিলে গভীর হইতে গভীরতর বনের মধ্যে দৃষ্টি চলিয়া গিয়া ঘন নিবিড় শ্যামলতার মধ্যে নিজেকে নিজে হারাইয়া ফেলে। দক্ষিণে চাহিলে স্বচ্ছ নীল জলের ওপারে সুদূর বিসর্পী আকাশ ও অস্পষ্ট শৈলমালার ছবি মনকে বেলুনের মতো ফুলাইয়া পৃথিবীর মাটিতে উড়াইয়া লইয়া চলে। এখানে একখানা শিলাখণ্ডের উপর কতদিন গিয়া একা বসিয়া থাকিতাম। কখনো বনের মধ্যে দুপুরবেলা আপন মনে বেড়াইতাম। কত বড় বড় গাছের ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতাম। মাঝে মাঝে গাছপালা, বন্যলতার ফুল সংগ্রহ করিতাম। এখানে যত রকমের পাখির ডাক শোনা যায়, আমাদের মহালে অত পাখি নাই। নানা রকমের বন্য ফল খাইতে পাই বলিয়া এবং সম্ভবত উচ্চ বনস্পতি শিরে বাসা বাঁধিবার সুযোগ ঘটে বলিয়া সরস্বতী কুণ্ডির তীরের বনে পাখির সংখ্যা অত্যন্ত বেশি। বনে ফুলও অনেক রকমের ফোটে। হ্রদের তীরের নিবিড় বন প্রায় 3 মাইলের উপর লম্বা, গভীরতায় প্রায় 1.5 মাইল। জলের ধার দিয়া বনের মধ্যে গাছপালার ছায়ায় ছায়ায় একটা সুড়ি পথ বনের শুরু হইতে শেষ পর্যন্ত আসিয়াছে। এই পথ ধরিয়া বেড়াইতাম। গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরস্বতীর নীল জল, তার উপর উপুড় হইয়া পড়া দূরের আকাশটা এবং দিগন্ত নীল শৈলশ্রেণী চোখে পড়িত। ঝিরঝির করিয়া স্নিগ্ধ হাওয়া বহিত, পাখি গান গাহিত, বন্য ফুলের সুগন্ধ পাওয়া যাইত। একদিন একটা গাছের ডালে উঠিয়া বসিলাম। সে আনন্দের তুলনা হয় না। আমার মাথার উপরে বিশাল বনস্পতি দলের ঘন সবুজ পাতার রাশি, তার ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরা, প্রকাণ্ড একটা লতার থোকা থোকা ফুল দুলিতেছে। পায়ের দিকে অনেক নিচে ভিজা মাটিতে বড় বড় ব্যাঙের ছাতা গজাইয়াছে। এখানে আসিয়া বসিয়া শুধু ভাবিতে ইচ্ছা হয়। কত ধরনের কত নব অনুভূতি মনে আসিয়া জোটে। এক প্রকার অতল সমাহিত অতিমানস চেতনা ধীরে ধীরে গভীর অন্তঃস্থল হইতে বাহিরের মনে ফুটিয়া উঠিতে থাকে। এ আসে গভীর আনন্দের মূর্তি ধরিয়া। প্রত্যেক বৃক্ষলতার হৃৎস্পন্দন যেন নিজের বুকের রক্তের স্পন্দনের মধ্যে অনুভব করা যায়। আমাদের যেখানে মহাল, সেখানে পাখির এত বৈচিত্র্য নাই। সেখানটা যেন অন্য জগৎ। তার গাছপালা, জীবজন্তু অন্য ধরনের। পরিচিত জগতে বসন্ত যখন দেখা দিয়াছে লবটুলিয়ায়, তখন একটা কোকিলের ডাক নাই, একটা পরিচিত বসন্তের ফুল নাই। সে যেন রুক্ষ কর্কশ ভৈরবী মূর্তি, সৌম্য সুন্দর বটে, কিন্তু মাধুর্যহীন। মনকে অভিভূত করে ইহার বিশালতায়, রুক্ষতায়। কোমল বর্জিত খারব সুর, মালকোষ কিংবা চৌতালের ধ্রুপদ, মিষ্টত্বের কোনো পর্দার ধার মারাইয়া চলে না। সুরের গভীর উদাত্ত রূপে মনকে অন্য এক স্তরে লইয়া পৌঁছাইয়া দেয়। সরস্বতী কুণ্ডি সেখানে ঠুংরি। সুমিষ্ট সুরের মধুর ও কোমল বিলাসিতায় মনকে আর্দ্র ও স্বপ্নময় করিয়া তোলে।
স্তব্ধ দুপুরে ফাল্গুন চৈত্র মাসে এখানে তীর তরুর ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতে শুনিতে মন কত দূরে কোথায় চলিয়া যাইত। বন্য নিম গাছের সুগন্ধি নিম ফুলের সুবাস ছড়াইত বাতাসে, জলে জলজ লিলির দল ফুটিত। কতক্ষণ বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সেখান হইতে উঠিয়া আসিতাম। নাড়া বইহার জরিপ হইতেছে প্রজাদের মধ্যে বিলির জন্য। আমিনদের কাজ দেখাইবার জন্য প্রায়ই সেখানে যাইতে হয়। ফিরিবার পথে মাইল 2 পূর্ব দক্ষিণ দিকে একটু ঘুরিয়া যাই, শুধু সরস্বতী কুণ্ডীর এই বনভূমিতে ঢুকিয়া বনের ছায়ায় খানিকটা বেড়াইবার লোভে। সেদিন ফিরিতেছিলাম বেলা 3টার সময়। খর রৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদগ্ধ প্রান্তর পার হইয়া ঘর্মাক্ত কলেবরে বনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়ায় জলের ধার পর্যন্ত গেলাম। প্রান্তর সীমা হইতে জলের কিনারা প্রায় 1.5 মাইলের কম নয়, কোনো কোনো স্থানে আরো বেশি। একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া নিবিড় ঝোপের তলায় একখানা অয়েল ক্লথ পাতিয়া একেবারে শুইয়া পড়িলাম। ঘন ঝোপের ডালপালা চারিধার হইতে এমনভাবে আমায় ঢাকিয়াছে যে বাহির হইতে আমায় কেউ দেখিতে পাইবে না। হাত 2 উপরে গাছপালা, মোটা মোটা কাঠের মতো শক্ত গুড়িওয়ালা কি এক প্রকার বন্য লতা জড়াজড়ি করিয়া ছাদ রচনা করিয়াছে। একটা কি গাছ হইতে হাতখানেক লম্বা বড় বন শিমের মতো সবুজ সবুজ ফল আমার প্রায় বুকের ওপর দুলিতেছে। আর একটা কি গাছ, তার ডালপালা প্রায় অর্ধেক ঝোপটা জুড়িয়া তাহাতে কুচো কুচো ফুল ধরিয়াছে। ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না, কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের। ঝোপের নিভৃত তল ভারাক্রান্ত সেই অজানা বনপুষ্পের সুবাসে। পূর্বেই বলিয়াছি সরস্বতী কুণ্ডীর বন পাখির আড্ডা। এত পাখিও আছে এখানকার বনে, কত ধরনের কত রং বেরঙের পাখি। শ্যামা, শালিক, হর্টিট, বনটিয়া, ফেজান্ট ক্রো, চড়াই, ছাতারে, ঘুঘু, হরিয়াল। উঁচু গাছের মাথায় বাজবৌরি, চির, কুল্ল, সরস্বতীর নীল জলে বক, শিল্লি, রাঙা হাঁস, মানিক পাখি, কাক প্রভৃতি জলচর পাখি। পাখির কাকুলিতে মুখর হইয়া উঠিয়াছে ঝোপের উপরটা। কি বিরক্তই করে তারা, তাদের উল্লাস ভরা অবাক কুজনে কান পাতা দেয়। অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না। আমি শুইয়া আছি দেখিতেছে, আমার চারিপাশে হাত 1.5 দূরে তারা ঝুলন্ত ডালপালায় লতায় বসিয়া কিচকিচ করিতেছে। আমার প্রতি ভ্রুক্ষেপও নাই। পাখিদের এই অসংকোচ সঞ্চরণ আমার বড় ভালো লাগিত। উঠিয়া বসিয়াও দেখিয়াছি তাহারা ভয় পায় না, একটু হয়তো উড়িয়া গেল, কিন্তু একেবারে দেশ ছাড়া হইয়া পালায় না। খানিক পরে নাচিতে নাচিতে বকিতে বকিতে আবার অত্যন্ত কাছে আসিয়া পড়ে। এখানেই এদিন প্রথম বন্য হরিণ দেখিলাম। জানিতাম বন্য হরিণ আমাদের মহালের জঙ্গলে আছে, কিন্তু এর আগে কখনো চোখে পড়ে নাই। শুইয়া আছি, হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া মাথার শিয়রের দিকে চাহিয়া দেখি ঝোপের নিভৃততর দুর্গমতর অঞ্চলে নিবিড় লতা পাতার জড়াজড়ির মধ্যে আসিয়া দাঁড়াইয়াছে একটা হরিণ। ভালো করিয়া চাহিয়া দেখি বড় হরিণ নয়, হরিণ শাবক। সে আমায় দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে, ভাবিতেছে এই আবার কোন অদ্ভুত জীব। খানিকক্ষণ কাটিয়া গেল, দুজনেই নির্বাক নিষ্পন্দ। 1/2 মিনিট পরে হরিণ শিশুটা যেন ভালো করিয়া দেখিবার জন্য আবার একটু আগাইয়া আসিল। তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি। আরো কাছে আসিত কিনা জানি না, আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়া ওঠাতে হরিণ শিশু চকিত ও সন্ত্রস্ত ভাবে ঝোপের মধ্যে দিয়া দৌড়াইয়া তাহার মায়ের কাছে সংবাদটা দিতে গেল। তারপর কতক্ষণ ঝোপের তলায় বসিয়া রহিলাম। গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে সরস্বতী কুণ্ডীর নীল জল, অর্ধচন্দ্রাকারে দূর শৈলমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত। আকাশ নীল, মেঘের লেশ নাই কোনো দিকে। কুণ্ডীর জলচর পাখির দল ঝগড়া, কলরব, তুমুল দাঙ্গা শুরু করিয়াছে। একটা গম্ভীর ও প্রবীণ মানিক পাখি তীরবর্তী এক উচ্চ বনস্পতির শীর্ষে বসিয়া থাকিয়া থাকিয়া তাহার বিরক্তি জ্ঞাপন করিতেছে। জলের ধারে ধারে বড় বড় গাছের মাথায় বকের দল এমন ঝাঁক বাঁধিয়া আছে,
দূর হইতে মনে হয় যেন সাদা সাদা থোকা থোকা ফুল ফুটিয়াছে। রোদ ক্রমশ রাঙা হইয়া আসিল। ওপারে শৈলচূড়ায় যেন তামার রং ধরিয়াছে। বকের দল ডানা মেলিয়া উড়িতে আরম্ভ করিল। গাছপালার মগডালে রোদ উঠিয়া গেল। পাখির কুজন বাড়িল, আর বাড়িল অজানা বনকুসুমের সেই সুঘ্রাণটা। অপরাহ্নের ছায়ায় গন্ধটা যেন আরো ঘন, আরো সুমিষ্ট হইয়া উঠিয়াছে। একটা বেজি খানিক দূর হইতে মাথা উঁচু করিয়া আমার দিকে এক দৃষ্টে চাহিয়া দেখিতেছে। কি নিভৃত শান্তি, কি অদ্ভুত নির্জনতা! এতক্ষণ তো এখানে আছি, 3.5 ঘন্টার কম নয়। বন্য পাখির কাকলি ছাড়া অন্য কোনো শব্দ শুনি নাই। আর পাখিদের পায়ে পায়ে ডালপাতার মচমচানি, শুষ্ক পত্র বা লতার টুকরা পতনের শব্দ। মানুষের চিহ্ন নাই কোনো দিকে। নানা বিচিত্র ও বিভিন্ন গড়ন বনস্পতিদের শীর্ষদেশের। এই সন্ধ্যার সময় রাঙা রোদ পড়িয়া তাদের শোভা হইয়াছে অদ্ভুত। তাদের কত গাছের মগডাল জড়াইয়া লতা উঠিয়াছে। এক ধরনের লতাকে এদেশে বলে ভিঁয়রা লতা। আমি তাহার নাম দিয়াছি ভোমরা লতা। সে লতা যে গাছের মাথায় উঠিবে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিয়া থাকে। এই সময় ভোমরা লতায় ফুল ফোটে। ছোট ছোট বন জুঁইয়ের মতো সাদা সাদা ফুলে কত বড় গাছের মাথা আলো করিয়া রাখিয়াছে। অতি চমৎকার সুঘ্রাণ, অনেকটা যেন প্রস্ফুটিত সর্ষে ফুলের মতো, তবে অতটা উগ্র নয়। সরস্বতী কুণ্ডের বনে কত বন্য শিউলি গাছ। শিউলি গাছের প্রাচুর্য এক এক জায়গায় এত বেশি যেন মনে হয় শিউলির বন। বড় বড় শিলাখণ্ডের উপর শরতের প্রথমে সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরিয়া পড়িয়াছিল। দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেই সব পাথরের আশেপাশে। বড় বড় ময়না কাঁটার গাছ তার সঙ্গে জড়াইয়াছে। কাঁটা, ঘাস, শিলাখণ্ড সবটাতেই রাশি রাশি শিউলি ফুল। আর্দ্র ছায়াগহন স্থান, তাই সকালের ফুল এখনো শুকাইয়া যায় নাই। সরস্বতী হ্রদকে কত রূপেই দেখিলাম। লোকে বলে সরস্বতী কুণ্ডীর জঙ্গলে বাঘ আছে। জ্যোৎস্না রাত্রে সরস্বতীর বিস্তৃত জলরাশির কৌমুদী স্নাত শোভা দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিলদার বনোয়ারিলালের চোখে ধুলা দিয়া আজমাবাদের সদর কাছারি আসিবার ছুতায় লপটুলিয়া ডিহি কাছারি হইতে লুকাইয়া একা ঘোড়ায় এখানে আসিয়াছি। বাঘ দেখি নাই বটে, কিন্তু সেদিন আমার সত্যই মনে হইয়াছিল এখানে মায়াবিনী বনদেবীরা গভীর রাত্রে জ্যোৎস্না স্নাত হ্রদের জলে জলকেলি করিতে নামে। চারিধার নীরব নিস্তব্ধ। পূর্ব তীরের ঘন বনে কেবল শৃগালের ডাক শোনা যাইতেছিল। দূরের শৈলমালা ও বনশীর্ষ অস্পষ্ট দেখাইতেছে। জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভোমরালতার নৈশ পুষ্পের মৃদু সুবাস। আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থই থই জ্যোৎস্না, পরিপূর্ণ ছায়াহীন। জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না। ভোমরালতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতি শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে। আর এক ধরনের পোকা একঘেয়ে ডাকিতেছিল, ঝিঁঝি পোকার মতোই। দু একটা পত্রপতনের শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্ররাশির উপর দিয়া বন্য জন্তুর পলায়নের শব্দ। বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না। কত গভীর রাত্রে আসে কে জানে। আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করিতে পারি না। ঘণ্টাখানেক থাকিয়াই ফিরি। সরস্বতী কুণ্ডীর এই পরিদের প্রবাদ এখানেই শুনিয়াছিলাম। শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রি যাপন করিতে হয়। আমার সঙ্গে ছিল আমিন রঘুবর প্রসাদ। সে আগে গভর্নমেন্টের চাকুরি করিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টে ও এ অঞ্চলের বনের সঙ্গে তার 25-30 বছরের পরিচয়। তাহার কাছে সরস্বতী কুণ্ডীর কথা তুলিতেই সে বলিল, হুজুর, ও মায়ার কুণ্ডী। ওখানে রাত্রে হুরিপরিরা নামে। জ্যোৎস্না রাত্রে তারা কাপড় খুলে রাখে ডাঙায় ওই সব পাথরের ওপর, রেখে জলে নামে। সে সময় যে তাদের দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে।
জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে পরীদের মুখ জলের উপরে পদ্ম ফুলের মতো জেগে আছে। আমি দেখিনি কখনো। হেড সার্ভেয়ার ফতে সিং একদিন দেখেছিলেন। একদিন তারপর তিনি গভীর রাত্রে একা ওই হ্রদের ধারে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সার্ভে তাঁবুতে। পরদিন সকালে তার লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায়। বড় মাছে তার একটা কান খেয়ে ফেলেছিল। হুজুর, ওখানে আপনি ওরকম যাবেন না। ওই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম। সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়া আস্তে আস্তে আসিতেছি। বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে। প্রথমে ভাবিলাম লোকটা ভুঁই কুমড়া তুলিতে আসিয়াছে। ভুঁই কুমড়া লতা জাতীয় উদ্ভিদ। মাটির মধ্যে লতার নিচে চাল কুমড়ার আকারের প্রকাণ্ড কন্দ জন্মায়, উপর হইতে বোঝা যায় না। কবিরাজি ঔষধে লাগে বলিয়া বেশ দামে বিক্রয় হয়। কৌতূহলবশত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম। দেখি ভুঁই কুমড়া নয়, কিছু নয়, লোকটা কিসের যেন বীজ পুঁতিয়া দিতেছে। আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল। বয়স হইয়াছে, মাথায় কাঁচা পাকা চুল, সঙ্গে একটা চটের থলে। তার ভিতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে। একটা শাবল পাশে পড়িয়া, ইতস্তত কতগুলি কাগজের মোড়ক ছড়ানো। বলিলাম, তুমি কে? এখানে কি করছো? সে বলিল, হুজুর কি ম্যানেজার বাবু? হ্যাঁ, তুমি কে? নমস্কার, আমার নাম যুগল প্রসাদ। আমি আপনাদের লবটুলিয়ার পাটোয়ারি বনোয়ারিলালের চাচাতো ভাই। তখন আমার মনে পড়িল, বনোয়ারি পাটোয়ারি একবার কথায় কথায় তাহার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল। উঠাইবার কারণ, আজমাবাদের সদর কাছারিতে, অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুহুরির পদ খালি ছিল। বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়া দিতে। বনোয়ারি দুঃখ করিয়া বলিয়াছিল, লোক তো তাহার সাক্ষাৎ চাচাতো ভাইই ছিল, কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের, একরকম খামখেয়ালি উদাসীন ধরনের। নইলে কায়েথি হিন্দিতে অমন হস্তাক্ষর, অমন পড়ালেখার এলেম এ অঞ্চলের বেশি লোকের নাই। জিজ্ঞাসা করিয়াছিলাম, কেন, সে কি করে? বনোয়ারি বলিয়াছিল, তার নানা বাতিক হুজুর, এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতিক, কিছু করে না। বিয়ে শাদী করেছে, সংসার দেখে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অথচ সাধু সন্ন্যাসীও নয়, ওই এক ধরনের মানুষ। এই তাহা হইলে বনোয়ারিলালের সেই চাচাতো ভাই। কৌতূহল বাড়িল। বলিলাম, ও কি পুঁতছে ওখানে? লোকটা বোধহয় গোপনে কাজটা করিতেছিল, যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে। এমন সুরে বলিল, কিছু না, এই একটা গাছের বীজ। আমি আশ্চর্য হইলাম, কি গাছের বীজ? ও নিজের জমি নয়, এই ঘোর জঙ্গল, ইহার মাটিতে কি গাছের বীজ ছড়াইতেছে? তাহার সার্থকতাই বা কি? কথাটা তাহাকে জিজ্ঞাসা করিলাম। বলিল, অনেক রকম বীজ আছে হুজুর। পূর্ণিয়ায় দেখেছিলাম একটা সাহেবের বাগানে, ভারী চমৎকার বিলিতি লতা, বেশ রাঙা রাঙা ফুল, তারই বীজ। আরো অনেক রকম বনের ফুলের বীজ আছে, দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি। এখানকার জঙ্গলে ওসব লতা ফুল নেই, তাই পুঁতে দিচ্ছি। গাছ হয়ে 2 বছরের মধ্যে ঝাড় বেঁধে যাবে, বেশ দেখাবে। লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল। লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমির সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে, যে বনে তাহার নিজের ভূসত্ব কিছুই নাই। কি অদ্ভুত লোকটা! যুগল প্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম। সে বলিল, আমি এর আগেও এ কাজ করেছি হুজুর। লবটুলিয়াতে যত বনের ফুল দেখেন, ফুলের লতা দেখেন, ওসব আমি আজ 10-12 বছর আগে কতক পূর্ণিয়ার বন থেকে, কতক দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর স্টেটের পাহাড়ি জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম। এখন একেবারে ওসব ফুলের জঙ্গল বেঁধে গিয়েছে। তোমার কি এ কাজ খুব ভালো লাগে? লবটুলিয়া বৈহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা। ওই সব ছোটখাটো পাহাড়ের গায়ে কি এখানকার বনে ঝোপে নতুন নতুন ফুল ফোটাবো, এ আমার বহুদিনের শখ। কি ফুল নিয়ে আসতে? কি করে আমার এদিকে মন গেল তা একটু আগে হুজুরকে বলি। আমার বাড়ি ধরমপুর অঞ্চলে। আমাদের দেশে বুনো ভান্ডির ফুল একেবারেই ছিল না। আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছেলেবেলায় কুশি নদীর ধারে ধারে।
আমার গাঁ থেকে 10-15 কোষ দূরে। সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই। এখন আমাদের অঞ্চলের পথের ধারে বনঝোপ কি লোকের বাড়ির পেছনে পোড়ো জমিতে ভান্ডির ফুলের একেবারে জঙ্গল। সেই থেকে আমার এই দিকে মাথা গেল, যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতব, এই আমার শখ। সারা জীবন ওই করে ঘুরেছি, এখন আমি ও কাজে ঘুণ হয়ে গেছি। যুগল প্রসাদ দেখিলাম এদেশের বহু ফুল ও সুদৃশ্য বৃক্ষলতার খবর রাখে। এ বিষয়ে সে যে একজন বিশেষজ্ঞ তাহাতে আমার কোনো সন্দেহ রহিল না। বলিলাম, তুমি অ্যারিস্টোলোকিয়া লতা চেনো? তাহাকে ফুলের গড়ন বলিতেই সে বলিল, হংসলতা, হাঁসের মতো চেহারা ফুল হয়তো, ও তো এদেশের গাছ নয়, পাটনায় দেখেছি বাবুদের বাগানে। তাহার জ্ঞান দেখিয়া আশ্চর্য হইতে হয়। নিছক সৌন্দর্যের এমন পূজারী বা কটা দেখিয়াছি। বনে বনে ভালো ফুল লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই, 1 পয়সা আয় নাই, নিজে সে নিতান্তই গরিব, অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তার এই অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ। আমায় বলিল, সরস্বতী কুণ্ডির মতো চমৎকার বন এ অঞ্চলে কোথাও নেই বাবুজি। কত গাছপালা যে আছে, আর কি দেখছেন জলের শোভা। আচ্ছা, আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম হবে পুঁতে দিলে? ধরমপুরের পাড়াগা অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে, ভাবছিলাম গেঁড় এনে পুঁতে দেব। আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম, দুজনে মিলিয়া এ বনকে নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব। সেদিন হইতে ইহা আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিল। যুগল প্রসাদ খাইতে পায় না, সংসারে বড় কষ্ট, ইহা আমি জানিতাম। সদরে লিখিয়া তাহাকে 10 টাকা বেতনে একটা মুহুরির চাকুরি দিলাম আজমাবাদ কাছারিতে। সেই বছরে আমি কলিকাতা হইতে সাটনের বিদেশি বন্য পুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সের পাহাড় হইতে বন্য জুঁইয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে। কি আহ্লাদ ও উৎসাহ যুগল প্রসাদের! আমি তাহাকে শিখাইয়া দিলাম এই উৎসাহ ও আনন্দ যেন সে কাছারির লোকের কাছে প্রকাশ না করে। তাহাকে তো লোকে পাগল ভাবিবেই, সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না। পরবৎসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ ও লতার ঝাড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল। হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর, গাছপালাগুলিও যাহা পুঁতিয়াছিলাম এদেশের আবহাওয়ার উপযোগী। কেবল সাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল। প্রত্যেক প্যাকেটের উপর তাহারা ফুলের নাম ও কোনো কোনো স্থলে 1 লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়াছিল। ডাল, রং ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলি লাগাইলাম তাহার মধ্যে হোয়াইট বিম ও রেড ক্যাসপিয়ান এবং স্ট্রিচ ওয়ার্ট অসাধারণ উন্নতি দেখাইল। ফক্স গ্লাভ ও উড অ্যানিমন মন্দ হইল না, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগ রোজ বা হানিসাকেলের চারা বাঁচাইতে পারা গেল না। হলদে ধুতুরা জাতীয় এক প্রকার গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম, খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল। যুগল প্রসাদ পূর্ণিয়ার জঙ্গল হইতে বন্য বয়রা লতার বীজ আনিয়াছিল। চারা বাহির হইবার 7 মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের মাথা বয়রা লতায় ছাইয়া যাইতেছে। বয়রা লতার ফুল যেমন সুদৃশ্য, তেমনি তাহার মৃদু সুবাস। হেমন্তের প্রথমে একদিন দেখিলাম বয়রা লতায় অজস্র কুঁড়ি ধরিয়াছে। যুগল প্রসাদকে খবরটা দিতেই সে কলম ফেলিয়া আজমাবাদ কাছারি হইতে 7 মাইল দূরবর্তী সরস্বতী হ্রদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতেই আসিল। আমায় বলিল, লোকে বলেছিল হুজুর, বয়রা লতা জন্মাবে, বাড়বেও বটে, কিন্তু ওর ফুল ধরবে না। সব লতায় নাকি ফুল ধরে না, দেখুন কেমন কুঁড়ি এসেছে। হ্রদের জলে ওয়াটার ক্রফট বলিয়া এক প্রকার জলজ ফুলের গেঁড় পুঁতিয়াছিলাম। সে গাছ হু হু করিয়া এত বাড়িতে লাগিল যে যুগল প্রসাদের ভয় হইল জলে পদ্মের স্থান বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে। বোগেনভেলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল সরস্বতী কুণ্ডির বনে ফুলে ভরা বোগেনভেলিয়ার ঝোপ উহার বন্য আকৃতি নষ্ট করিয়া ফেলিবে। যুগল প্রসাদেরও এসব বিষয়ে মত আমার ধরনেরই, সেও বারণ করিল। অর্থব্যয়ও কম করি নাই।
একদিন গণরী তেওয়ারির মুখে শুনিলাম কারো নদীর ওপারে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বনপুষ্প হয়। ও দেশে তার নাম দুধিয়া ফুল। হলুদ গাছের মতো পাতা, অত বড়ই গাছ, খুব লম্বা একটা ডাঁটা ঠেলিয়া উঁচু দিকে 3-4 হাত ওঠে। একটা গাছে 4-5টা ডাঁটা হয়, প্রত্যেক ডাঁটায় 4টি করিয়া হলদে রঙের ফুল ধরে। দেখিতে খুব ভালো তো বটেই, ভারী সুন্দর তার সুবাস। রাত্রে অনেক দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায়। সে ফুলের একটা গাছ যেখানে একবার জন্মায়, দেখিতে দেখিতে এত হুহু বংশবৃদ্ধি হয় যে 2-3 বছরে রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায়। শুনিয়া পর্যন্ত আমার মনের শান্তি নষ্ট হইল। ওই ফুল আনিতেই হইবে। গণরী বলিল, বর্ষাকাল ভিন্ন হইবে না, গাছের গেঁড় আনিয়া পুঁতিতে হয়, জল না পাইলে মরিয়া যাইবে। পয়সা কুড়ি দিয়া যুগল প্রসাদকে পাঠাইলাম। সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে 10-12 গন্ডা গেঁড় জোগাড় করিয়া আনিল। প্রায় 3 বছর কাটিয়া গিয়াছে। এই 3 বছরে আমার অনেক পরিবর্তন ঘটিয়াছে। লবটুলিয়া ও আজমাবাদের বন্য প্রকৃতি কি মায়া কাজল লাগাইয়া দিয়াছে আমার চোখে। শহরকে একরকম ভুলিয়া গিয়াছি। নির্জনতার মোহ, নক্ষত্র ভরা উদার আকাশের মোহ আমাকে এমন পাইয়া বসিয়াছে যে মধ্যে একবার কয়েকদিনের জন্য পাটনায় গিয়া ছটফট করিতে লাগিলাম, কবে পিচ ঢালা বাঁধা ধরা রাস্তার গণ্ডি এড়াইয়া চলিয়া যাইব লবটুলিয়া বৈহারে। পেয়ালার মতো উপুর করা নীল আকাশের তলে মাঠের পর মাঠ, অরণ্যের পর অরণ্য, যেখানে তৈরি রাজপথ নাই, ইটের ঘরবাড়ি নাই, মোটর হর্নের আওয়াজ নাই, ঘন ঘুমের ফাঁকে, যেখানে কেবল দূর অন্ধকার বনে শেয়ালের দলের প্রহর ঘোষণা শোনা যায়, নয়তো ধাবমান নীলগাইয়ের দলের সম্মিলিত পদধ্বনি, নয়তো বন্য মহিষের গম্ভীর আওয়াজ। আমার উপরওয়ালারা ক্রমাগত আমাকে চিঠি লিখিয়া তাগাদা করিতে লাগিলেন কেন আমি এখানকার জমি প্রজাবিলি করিতেছি না। আমি জানি আমার তাহাই একটি প্রধান কাজ বটে, কিন্তু এখানে প্রজা বসাইয়া প্রকৃতির এমন নিভৃত কুঞ্জবনকে নষ্ট করিতে মন সরে না। যাহারা জমি ইজারা লইবে তাহারা তো জমিতে গাছপালা বনঝোপ সাজাইয়া রাখিবার জন্য কিনিবে না, কিনিয়াই তাহারা জমি সাফ করিয়া ফেলিবে, ফসল রোপণ করিবে, ঘর বাড়ি বাঁধিয়া বসবাস শুরু করিবে। এই নির্জন শোভাময় বন্য প্রান্তর, অরণ্য, কুণ্ডি, শৈলমালা জনপদে পরিণত হইবে। লোকের ভিড়ে ভয় পাইয়া বনলক্ষ্মীরা ঊর্ধ্বশ্বাসে পলাইবেন। মানুষ ঢুকিয়া এই মায়া কাননের মায়াও দূর করিবে, সৌন্দর্যও ঘুচাইয়া দিবে। সে জনপদ আমি মনুষ্যচক্ষে স্পষ্ট দেখিতে পাই। পাটনা, পূর্ণিয়া কি মুঙ্গের যাইতে তেমন জনপদ এদেশের সর্বত্র। গায়ে গায়ে কুসরি, বেঢপ, খোলার একতলা কি দোতলা মাঠ কোঠা, চালে চালে বসতি, ফণি মনসার ঝাড়, গোবর স্তূপের আবর্জনার মাঝখানে গরু মহিষের গোয়াল, ইদারা হইতে রহট দ্বারা জল উঠানো হইতেছে, ময়লা কাপড় পরা নরনারীর ভিড়, হনুমানজির মন্দিরে ধ্বজা উড়িতেছে, রূপার হাঁসুলি গলায় উলঙ্গ বালক বালিকার দল ধুলা মাখিয়া রাস্তার উপর খেলা করিতেছে। কিসের বদলে কি পাওয়া যাইবে? এমন বিশাল ছেদহীন বাধাবন্ধনহীন উদ্দাম সৌন্দর্যময়ী অরণ্যভূমি দেশের একটা বড় সম্পদ। অন্য কোনো দেশ হইলে আইন করিয়া এখানে ন্যাশনাল পার্ক করিয়া রাখিত। কর্মক্লান্ত শহুরে মানুষ মাঝে মাঝে এখানে আসিয়া প্রকৃতির সাহচর্যে নিজেদের অবসন্ন মনকে তাজা করিয়া লইয়া ফিরিত। তাহা হইবার জো নাই। যাহার জমি সে প্রজাবিলি না করিয়া জমি ফেলিয়া রাখিবে কেন? আমি প্রজা বসাইবার ভার লইয়া এখানে আসিয়াছিলাম। এই অরণ্য প্রকৃতিকে ধ্বংস করিতে আসিয়া এই অপূর্ব সুন্দরী বন্য নায়িকার প্রেমে পড়িয়া গিয়াছি। এখন আমি ক্রমশ সেদিন পিছাইয়া দিতেছি। যখন ঘোড়ায় চড়িয়া ছায়াগহন বৈকালে কিংবা মুক্তা শুভ্র জ্যোৎস্না রাতে একা বাহির হই, তখন চারিদিকে চাহিয়া মনে মনে ভাবি, আমার হাতে ইহা নষ্ট হইবে? জ্যোৎস্না লোকে উদাস আত্মহারা শিলাস্ত্রিত ধুধু নির্জন বন্য প্রান্তর, কি করিয়াই আমার মন ভুলাইয়াছে চতুরা সুন্দরী।
কিন্তু কাজ যখন করিতে আসিয়াছি, করিতেই হইবে। মাঘ মাসের শেষে পাটনা হইতে ছোটু সিং নামে এক রাজপুত আসিয়া 1000 বিঘা জমি বন্দোবস্ত লইতে চাহিয়া দরখাস্ত দিতেই আমি বিষম চিন্তায় পড়িলাম। 1000 বিঘা জমি দিল তো অনেকটা জায়গায় নষ্ট হইয়া যাইবে। কত সুন্দর বনঝোপ, লতা বিতান নির্মম ভাবে কাটা পড়িবে যে। ছোটু সিং ঘোরাঘুরি করিতে লাগিল। আমি তাহার দরখাস্ত সদরে পাঠাইয়া দিয়া ধ্বংসলীলাকে কিছু বিলম্বিত করিবার চেষ্টা করিলাম। একদিন লবটুলিয়া জঙ্গলের উত্তরে নাড়াবৈহারের মুক্ত প্রান্তরের মধ্য দিয়া দুপুরের পরে আসিতেছি, দেখিলাম একখানা পাথরের ওপর কে বসিয়া আছে পথের ধারে। তাহার কাছে আসিয়া ঘোড়া থামাইলাম। লোকটির বয়স 60-এর কম নয়, পরনে ময়লা কাপড়, একটা ছেঁড়া চাদর গায়ে। এই জনশূন্য প্রান্তরে লোকটা কি করিতেছে একা বসিয়া? সে বলিল, আপনি কে বাবু? বলিলাম, আমি এখানকার কাছারির কর্মচারী। আপনি কি ম্যানেজার বাবু? কেন বলো তো, তোমার কোনো দরকার আছে? হ্যাঁ, আমি ম্যানেজার। লোকটা উঠিয়া আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলিল, বলিল, হুজুর, আমার নাম মটুকনাথ পাড়ে, ব্রাহ্মণ, আপনার কাছেই যাচ্ছি। কেন? হুজুর, আমি বড় গরিব, অনেক দূর থেকে হেঁটে আসছি হুজুরের নাম শুনে। 3 দিন থেকে হাঁটছি পথে পথে। যদি আপনার কাছে চলাচলতির কোনো একটা উপায় হয়। আমার কৌতূহল হইল, জিজ্ঞাসা করিলাম, কদিন জঙ্গলের পথে তুমি কি খেয়ে আছো? মটুকনাথ তাহার মলিন চাদরের এক প্রান্তে বাঁধা পোয়াটা কলাইয়ের ছাতু দেখাইয়া বলিল, শেরখানেক ছাতু ছিল এতে বাঁধা, এই নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কদিন খাচ্ছি। রোজগারের চেষ্টায় বেড়াচ্ছি হুজুর, আজ ছাতু ফুরিয়ে এসেছে, ভগবান জুটিয়ে দেবেন আবার। আজমাবাদ ও নাড়াবৈহারের এই জনশূন্য বনপ্রান্তরে উড়ানির খুঁটে ছাতু বাঁধিয়া লোকটা কি রোজগারের প্রত্যাশায় আসিয়াছে বুঝিতে পারিলাম না। বলিলাম, বড় বড় শহর ভাগলপুর, পূর্ণিয়া, পাটনা, মুঙ্গের ছেড়ে এ জঙ্গলের মধ্যে এলে কেন পাঁড়েজি? এখানে কি হবে? লোক কোথায় এখানে? তোমাকে দেবে কি? মটুকনাথ আমার মুখের দিকে নৈরাশ্যপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, এখানে কিছু রোজগার হবে না বাবু। তবে আমি কোথায় যাব? ওসব বড় শহরে আমি কাউকে চিনি নে, রাস্তাঘাট চিনি নে, আমার ভয় করে, তাই এখানে যাচ্ছিলাম। লোকটাকে বড় অসহায়, দুঃখী ও ভালো মানুষ বলিয়া মনে হইল। সঙ্গে করিয়া কাছারিতে লইয়া আসিলাম। কয়েকদিন চলিয়া গেল। মটুকনাথকে কোনো কাজ করিয়া দিতে পারিলাম না। দেখিলাম সে কোনো কাজ জানে না। কিছু সংস্কৃত পড়িয়াছে, ব্রাহ্মণ পণ্ডিতের কাজ করিতে জানে, টোলে ছাত্র পড়াইত। আমার কাছে বসিয়া অসময়ে সময়ে উদ্ভট শ্লোক আবৃত্তি করিয়া বোধহয় আমার অবসর বিনোদনের চেষ্টা করে। একদিন আমায় বলিল, আমায় কাছারির পাশে একটু জমি দিয়ে একটা টোল খুলিয়ে দিন হুজুর। বলিলাম, কে পড়বে টোলে পণ্ডিতজি? বুনো মহিষার নীলগাইয়ের দল কি ভট্টি বা রঘুবংশ বুঝবে? মটুকনাথ নিপাট ভালো মানুষ, বোধহয় কিছু না ভাবিয়া দেখিয়াই টোল খুলিবার প্রস্তাব করিয়াছিল। ভাবিলাম বুঝিয়া এবার সে নিরস্ত হইবে, কিন্তু দিনগতক চুপ করিয়া থাকিয়া আবার সে কথাটা পাড়িল। বলিল, দিন দয়া করে একটা টোল আমায় খুলে দেখি না, চেষ্টা করে কি হয়, নয়তো আর যাব কোথায় হুজুর। ভালো বিপদে পড়িয়াছি। লোকটা কি পাগল? ওর মুখের দিকে চাহিলেও দয়া হয়। সংসারের ঘোর প্যাঁচ বোঝে না, নিতান্ত সরল নির্বোধ ধরনের মানুষ, অথচ একরাশ নির্ভর ও ভরসা লইয়া আসিয়াছে। কাহার উপর কে জানে? তাহাকে কত বুঝাইলাম, আমি জমি দিতে রাজি আছি, সে চাষবাস করুক যেমন রাজু পাঁড়ে করিতেছে। মটুকনাথ মিনতি করিয়া বলিল, তাহারা বংশানুক্রমে শাস্ত্র ব্যবসায়ী, ব্রাহ্মণ পণ্ডিত, চাষ কাজের সে কিছুই জানে না, জমি লইয়া কি করিবে? তাহাকে বলিতে পারিতাম, শাস্ত্র ব্যবসায়ী পণ্ডিত মানুষ, এখানে মরিতে আসিয়াছ কেন? কিন্তু কোনো কঠিন কথা বলিতে মন সরিল না। লোকটাকে বড় ভালো লাগিয়াছিল। অবশেষে তাহার নির্বন্ধাতিশয্যে একটা ঘর বাঁধিয়া দিয়া বলিলাম, এই তোমার টোল, এখন ছাত্র জোগাড় হয় কিনা দেখো। মটুকনাথ পূজার্চনা করিয়া 2-3টি ব্রাহ্মণ ভোজন করাইয়া টোল প্রতিষ্ঠা করিল। এ জঙ্গলে কিছুই মেলে না। সে নিজের হাতে মকাইয়ের আটার মোটা মোটা পুরি ভাজিল,
এবং জংলি ধুঁধুলের তরকারি। বাথান হইতে মহিষের দুধ আনাইয়া দই পাতিয়া রাখিয়াছিল। নিমন্ত্রিতের দলে অবশ্য আমিও ছিলাম। টোল খুলিয়া কিছুদিন মটুকনাথ বড় মজা করিতে লাগিল। পৃথিবীতে এমন মানুষও সব থাকে। সকালে স্নান আহ্নিক সারিয়া সে টোল ঘরে একখানা বন্য খেজুর পাতায় বোনা আসনের ওপর গিয়া বসে এবং সম্মুখে মুগ্ধবোধ খুলিয়া সূত্র আবৃত্তি করে, ঠিক যেন কাহাকে পড়াইতেছে। এমন চেঁচাইয়া পড়ে যে আমি আমার আপিস ঘরে বসিয়া কাজ করিতে করিতে শুনিতে পাই। তহসিলদার সজ্জন সিং বলে, পণ্ডিতজি লোকটা বদ্ধ পাগল, কি করছে দেখুন হুজুর। মাস দুই এইভাবে কাটে। শূন্য ঘরে মটুকনাথ সমান উৎসাহে টোল করিয়া চলিয়াছে, একবার সকালে একবার বৈকালে। ইতিমধ্যে সরস্বতী পূজা আসিল। কাছারিতে দোয়াত পূজার দ্বারা বাগদেবীর অর্চনা নিষ্পন্ন করা হয় প্রতি বৎসর। এই জঙ্গলে প্রতিমা কোথায় গড়ানো হইবে? মটুকনাথ তার টোলে শুনিলাম আলাদা পূজা করিবে, নিজের হাতে নাকি প্রতিমা গড়িবে। 60 বছরের বৃদ্ধির কি ভরসা, কি উৎসাহ! নিজের হাতে ছোট প্রতিমা গড়িল মটুকনাথ। টোলে আলাদা পূজা হইল। বৃদ্ধ হাসি মুখে বলিল, বাবুজি, এ আমাদের পৈতৃক পুজো। আমার বাবা চিরকাল তার টোলে প্রতিমা গড়িয়ে পুজো করে এসেছেন, ছেলেবেলায় দেখেছি। এখন আবার আমার টোলে, কিন্তু টোল কই? মটুকনাথকে এ কথা বলি না অবশ্য। সরস্বতী পূজার দিন 10-12 পরে মটুকনাথ পণ্ডিত আমাকে আসিয়া জানাইল তাহার টোলে একজন ছাত্র আসিয়া ভর্তি হইয়াছে। আজই সে নাকি কোথা হইতে আসিয়া পৌঁছিয়াছে। মটুকনাথ ছাত্রটিকে আমার সামনে হাজির করাইল। 14-15 বছরের কালো শীর্ণকায় বালক, মৈথিলি ব্রাহ্মণ, নিতান্ত গরিব, পরনের কাপড়খানি ছাড়া দ্বিতীয় বস্ত্র পর্যন্ত নাই। মটুকনাথের উৎসাহ দেখে কি! নিজে খাইতে পায় না, সেই মুহূর্তে সে ছাত্রটির ভরণ পোষণের ভার গ্রহণ করিয়া বসিল। ইহাই তাহার কুলপ্রথা। টোলের ছাত্রের সকল প্রকার অভাব অনটন এতদিন তাহাদের টোল হইতে নির্বাহ হইয়া আসিয়াছে। বিদ্যা শিখিবার আশায় যে আসিয়াছে, তাহাকে সে ফিরাইতে পারিবে না। মাস দুইয়ের মধ্যে দেখিলাম আরো 2-3টি ছাত্র জুটিল টোলে। ইহারা একবেলা খায়, একবেলা খায় না। সিপাহীরা চাঁদা করিয়া মকাইয়ের ছাতু, আটা, চিনার দানা দেয়। কাছারি হইতে আমিও কিছু সাহায্য করি। জঙ্গল হইতে বাথুয়া শাক তুলিয়া আনে ছাত্রেরা, তাহাই সিদ্ধ করিয়া হয়তো একবেলা কাটাইয়া দেয়। মটুকনাথেরও সেই অবস্থা। রাত 10টা-11টা পর্যন্ত মটুকনাথ শুনি ছাত্র পড়াইতেছে টোল ঘরের সামনে একটা হরিতকি গাছের তলায়, অন্ধকারেই অথবা জ্যোৎস্নালোকে, কারণ আলো জ্বালাইবার তেল জোটে না। একটা জিনিস লক্ষ্য করিয়া আশ্চর্য হইয়াছি, মটুকনাথ টোল ঘরের জন্য জমি ও ঘর বাঁধিয়া দেওয়ার প্রার্থনা ছাড়া আমার কাছে কোনোদিন কোনো আর্থিক সাহায্য চায় নাই। কোনোদিনও বলে নাই আমার চলে না, একটা উপায় করুন। কাহাকেও সে কিছু জানায় না। সিপাহীরা নিজের ইচ্ছায় যা দেয়। বৈশাখ হইতে ভাদ্র মাসের মধ্যে মটুকনাথের টোলের ছাত্র সংখ্যা বেশ বাড়িল। 10-12টি বাপে তাড়ানো মায়ে খেদানো গরিব বালক বিনা পয়সায় অল্প আয়াসে খাইতে পাইবার লোভে নানা জায়গা হইতে আসিয়া জুটিয়াছে, কারণ এসব দেশে কাকের মুখে এই কথা ছড়ায়। ছাত্রগুলিকে দেখিয়া মনে হইল ইহারা পূর্বে মহিষ চড়াইত। কারো মধ্যে এতটুকু বুদ্ধির উজ্জ্বলতা নাই। ইহারা পড়িবে কাব্য ব্যাকরণ। মটুকনাথকে নিরীহ মানুষ পাইয়া পরিবার ছুতায় তাহার ঘাড়ে বসিয়া খাইতে আসিয়াছে, কিন্তু মটুকনাথের এসব দিকে খেয়াল নাই। সে ছাত্র পাইয়া মহা খুশি। একদিন শুনিলাম টোলের ছাত্রগণ কিছু খাইতে না পাইয়া উপবাস করিয়া আছে, সেই সঙ্গে মটুকনাথও। মটুকনাথকে ডাকাইয়া ব্যাপার জিজ্ঞাসা করিলাম। কথাটা ঠিকই। সিপাহীরা চাঁদা করিয়া যে আটা ও ছাতু দিয়াছিল তাহা ফুরাইয়াছে। কয়েকদিন রাত্রে শুধু বাথুয়া শাক সিদ্ধ করিয়া আহার চলিতেছিল, আজ তাহাও পাওয়া যায় নাই। তাহা ছাড়া উহা খাইয়া অনেকের অসুখ হওয়াতে কেহ খাইতে চাহিতেছে না। তা এখন কি করবে পণ্ডিতজি? কিছু তো ভেবে পাচ্ছি নে হুজুর। ছোট ছোট ছেলেগুলো না খেয়ে থাকবে। আমি ইহাদের সকলের জন্য সিধা বাহির করিয়া দিবার ব্যবস্থা করিলাম। 2-3 দিনের জন্য উপযুক্ত চাল, ডাল, ঘি, আটা। বলিলাম,
টোল কি করে চালাবে পণ্ডিতজি? ও উঠিয়ে দাও। খাবে কি, খাওয়াবে কি? দেখিলাম আমার কথায় সে আঘাত পাইয়াছে। বলিল, তাও কি হয় হুজুর? তৈরি টোল কি ছাড়তে পারি? ওই আমার পৈতৃক ব্যবসায়। মটুকনাথ সদানন্দ লোক, তাহাকে এসব বুঝাইয়া ফল নাই। সে ছাত্র কয়টি লইয়া বেশ মনের সুখেই আছে দেখিলাম। আমার এই বনভূমির এক প্রান্ত যেন সেকালের ঋষিদের আশ্রম হইয়া উঠিয়াছে মটুকনাথের কৃপায়। টোলের ছাত্ররা কলরব করিয়া পড়াশোনা করে, মুগ্ধবোধের সূত্র আওড়ায়, কাছারির লাউ কুমড়ার মাচা হইতে ফল চুরি করে, ফুল গাছের ডালপাতা ভাঙিয়া ফুল লইয়া যায়, এমনকি মাঝে মাঝে কাছারির লোকজনের জিনিসপত্রও চুরি যাইতে লাগিল। সিপাহীরা বলা বলি করিতে লাগিল টোলের ছাত্রদের কাজ। একদিন নায়েবের ক্যাশ বাক্স খোলা অবস্থায় তাহার ঘরে পড়িয়াছিল। কে তাহার মধ্যে হইতে কয়েকটি টাকা ও নায়েবের একটি ঘষা সোনার আংটি চুরি করিল। তাহা লইয়া খুব হৈ হৈ করিল সিপাহীরা। মটুকনাথের এক ছাত্রের কাছে কয়েকদিন পরে আংটিটা পাওয়া গেল। সে কোমরের ঘুনশিতে বাঁধিয়া রাখিয়াছিল। কে দেখিতে পাইয়া কাছারিতে আসিয়া বলিয়া দিল। ছাত্র বামাল শুদ্ধ ধরা পড়িল। আমি মটুকনাথকে ডাকাইয়া পাঠাইলাম। সে সত্যই নিরীহ লোক। তাহার ভালো মানুষই সুযোগ গ্রহণ করিয়া দুর্দান্ত ছাত্রেরা যাহা খুশি করিতেছে। টোল ভাঙিবার দরকার নাই, অন্তত কয়েকজন ছাত্রকে তাড়াইতেই হইবে। বাকি যাহারা থাকিতে চায় আমি জমি দিতেছি, উহারা নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়া জমিতে কিছু কিছু মকাই, চীনা ঘাস ও তরকারির চাষ করুক। খাদ্যশস্য যাহা উৎপন্ন হইবে তাহাতেই উহাদের চলিবে। মটুকনাথ এ প্রস্তাব ছাত্রদের কাছে করিল। 12 জন ছাত্রের মধ্যে 8 জন শুনিবা মাত্র পলাইল, 4 জন রহিয়া গেল। তাও আমার মনে হয় বিদ্যানুরাগের জন্য নয়, নিতান্ত কোথাও কোনো উপায় নাই বলিয়া। পূর্বে মহিষ চড়াইত, এখন না হয় চাষ করিবে। সেই হইতে মটুকনাথের টোল চলিতেছে মন্দ নয়। ছোট সিং ও অন্যান্য প্রজাদের জমি বিলি হইয়া গিয়াছে। সর্বশুদ্ধ প্রায় 1500 বিঘা জমি। নাড়াবৈহারের জমি অত্যন্ত উর্বর বলিয়া ওই অংশেই 1500 বিঘা জমি একসঙ্গে উহাদের দিতে হইয়াছে। সেখানকার প্রান্তর সীমার বনানী অতি শোভাময়ী। কতদিন সন্ধ্যাবেলা ঘোড়ায় আসিবার সময় সে বন দেখিয়া মনে হইয়াছে জগতের মধ্যে নাড়াবৈহারের ওই বন একটা বিউটি স্পট। গেল সে বিউটি স্পট। দূর হইতে দেখিতাম বনে আগুন দিয়াছে। খানিকটা পোড়াইয়া না ফেলিলে যেন দুর্ভেদ্য জঙ্গল কাটা যায় না। কিন্তু সব জায়গায় তো বন নাই। দিগন্তব্যাপী প্রান্তরের ধারে ধারে নিবিড় বন, হয়তো প্রান্তরের মাঝে মাঝে বনঝোপ, কত কি লতা, কত কি বনকুসুম। চটচট শব্দ করিয়া বন পুড়িতেছে, দূর হইতে শুনি। কত শোভাময় লতাবিতান ধ্বংস হইয়া গেল। বসিয়া বসিয়া ভাবি, কেমন একটা কষ্ট হয় বলিয়া ওদিকে যাই না। দেশের একটা এত বড় সম্পদ, মানুষের মনে যাহা চিরদিন শান্তি ও আনন্দ পরিবেশন করিতে পারিত, এক মুষ্টি গমের বিনিময়ে তাহা বিসর্জন দিতে হইল। কার্তিক মাসের প্রথমে একদিন জায়গাটা দেখিতে গেলাম। সমস্ত মাঠটাতে সরিষা বপন করা হইয়াছে। মাঝে মাঝে লোকজনেরা ঘর বাঁধিয়া বাস করিতেছে। ইহার মধ্যেই গরু মহিষ স্ত্রী পুত্র আনিয়া গ্রাম বসাইয়া ফেলিয়াছে। শীতকালের মাঝামাঝি যখন সর্ষে ক্ষেত হলুদ ফুলে আলো করিয়াছে, তখন যে দৃশ্য চোখের সম্মুখে উন্মুক্ত হইল তাহার তুলনা নাই। 1500 বিঘা ব্যাপী একটা বিরাট প্রান্তর, দূর দিগবলয় সীমা পর্যন্ত হলুদ রঙের গালিচায় ঢাকা। এর মধ্যে ছেদ নাই, বিরাম নাই। উপরে নীল আকাশ, ইন্দ্রনীল মণির মতো নীল, তার তলায় হলুদ, হলুদ রঙের ধরণী যত দূর দৃষ্টি যায়। ভাবিলাম এও একরকম মন্দ নয়। একদিন নতুন গ্রামগুলি পরিদর্শন করিতে গেলাম। ছোট সিং বাদে সকলেই গরিব প্রজা। তাহাদের জন্য একটি নৈশ স্কুল করিয়া দিব ভাবিলাম। অনেক ছোট ছোট ছেলে মেয়েকে সর্ষে ক্ষেতের ধারে ধারে ছুটাছুটি করিয়া খেলা করিতে দেখিয়া আমার নৈশ স্কুলের কথা আগে মনে পড়িল। কিন্তু শীঘ্রই নূতন প্রজারা ভয়ানক গোলমাল বাঁধাইল। দেখিলাম ইহারা মোটেই শান্তিপ্রিয় নয়। একদিন কাছারিতে বসিয়া আছি, খবর আসিল
নাড়াবৈহারের প্রজারা নিজেদের মধ্যে ভয়ানক দাঙ্গা শুরু করিয়াছে। যাহার 5 বিঘা জমি সে 10 বিঘা জমির ফসল দখল করিতে বসিয়াছে। আরো শুনিলাম সর্ষে পাকিবার কিছুদিন আগে ছোটু সিং নিজের দেশ হইতে বহু রাজপুত লাঠিয়াল ও সরকিওয়ালা গোপনে আনিয়া রাখিয়াছিল। তাহার আসল উদ্দেশ্য এখন বোঝা যাইতেছে। নিজের 300-400 বিঘা আবাদি জমির ফসল বাদে সে লাঠির জোরে সমস্ত নাড়াবৈহারের 1,500 বিঘা বা যতটা পারে জমির ফসল দখল করিতে চায়। কাছারির আমলারা বলিল, এদেশের এই নিয়ম হুজুর, লাঠি যার ফসল তার। যাহাদের লাঠির জন্যাই তাহারা কাছারিতে আসিয়া আমার কাছে কাঁদিয়া পড়িল। তাহারা নিরীহ গরিব গাঙ্গতা প্রজা, সামান্য 2-10 বিঘা জমি জঙ্গল কাটিয়া চাষ করিয়াছিল। স্ত্রী পুত্র আনিয়া জমির ধারেই ঘরবাড়ি করিয়া বাস করিতেছিল। এখন সারা বছরের পরিশ্রমের ও আশার সামগ্রী প্রবলের অত্যাচারে যাইতে বসিয়াছে। কাছারির 2 জন সিপাহীকে ঘটনাস্থলে পাঠাইয়াছিলাম ব্যাপার কি দেখিতে। তাহারা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া জানাইল, ভীমদাস টোলার উত্তর সীমায় ভয়ানক দাঙ্গা বাঁধিয়া গিয়াছে। তখনই তহসিলদার সজ্জন সিং ও কাছারির সমস্ত সিপাহীদের লইয়া ঘোড়ায় চড়িয়া ঘটনাস্থলে রওনা হইলাম। দূর হইতে একটা হৈ হৈ গোলমাল কানে আসিল। নাড়াবৈহারের মাঝখান দিয়া একটা ক্ষুদ্র পার্বত্য নদী বহিয়া গিয়াছে। গোলমালটা যেন সেদিকেই বেশি। নদীর ধারে গিয়া দেখি নদীর 2 পারেই লোক জড়ো হইয়াছে। প্রায় 60-70 জন এপারে, ওপারে 30-40 জন ছোটু সিংয়ের রাজপুত লাঠিয়াল। ওপারের লোক এপারে আসিতে চায়, এপারের লোকেরা বাধা দিতে দাঁড়াইয়াছে। ইতিমধ্যে 2 লোক জখম হইয়াছে, তাহারা এপারের দলের। জখম হইয়া নদীর জলে পড়িয়াছিল। সেই সময় ছোটু সিংয়ের লোকেরা টাঙ্গি দিয়া একজনের মাথা কাটিতে চেষ্টা করে। এ পক্ষ ছিনাইয়া নদী হইতে উঠাইয়া আনিয়াছে। নদীতে অবশ্য পা ডোবে না, এমনি জল, পাহাড়ি নদী, তার উপর শীতের শেষ। কাছারির লোকজন দেখিয়া উভয় পক্ষ দাঙ্গা থামাইয়া আমার কাছে আসিল। প্রত্যেক পক্ষ নিজেদের যুধিষ্ঠির এবং অপর পক্ষকে দুর্যোধন বলিয়া অভিহিত করিতে লাগিল। সে হৈ হৈ কলরবের মধ্যে ন্যায় অন্যায় নির্ধারণ করা সম্ভব নয়। উভয় পক্ষকে কাছারিতে আসিতে বলিলাম। আহত লোক দুটির সামান্য লাঠির চোট লাগিয়াছিল, এমন গুরুতর জখম কিছু নয়। তাহাদেরও কাছারিতে লইয়া আসিলাম। ছোটু সিংয়ের লোকেরা বলিল, দুপুরের পরে তাহারা কাছারিতে আসিয়া দেখা করিবে। ভাবিলাম সব মিটিয়া গেল, কিন্তু তখনও আমি এদেশের লোক চিনি নাই। দুপুরের অল্প পরেই আবার খবর আসিল, নাড়াবৈহারে ঘোর দাঙ্গা বাঁধিয়াছে। আমি পুনরায় লোকজন লইয়া ছুটিলাম। একজন ঘোড়সওয়ার 15 মাইল দূরবর্তী নওগাছিয়া থানায় রওনা করাইয়া দিলাম। গিয়া দেখি ঠিক ওবেলার মতোই ব্যাপার। ছোটু সিং এবেলা আরো অনেক লোক জড়ো করিয়া আনিয়াছে। শুনিলাম রাসবিহারী সিং রাজপুত ও নন্দলাল ওঝা গোলাওয়ালা ছোটু সিংকে সাহায্য করিতেছে। ছোটু সিং ঘটনাস্থলে ছিল না, তাহার ভাই গজার সিং ঘোড়ায় চাপিয়া কিছু দূরে দাঁড়াইয়াছিল। আমায় আসিতে দেখিয়া সরিয়া পড়িল। এবার দেখিলাম রাজপুত দলের 2 জনের হাতে বন্দুক রহিয়াছে। ওপার হইতে রাজপুতেরা হাঁকিয়া বলিল, হুজুর সরে যান আপনি, আমরা একবার এই বাঁদের বাচ্চা গঙ্গোতাদের দেখেনি। আমার দলবল গিয়া আমার হুকুমে উভয় দলের মাঝখানে দাঁড়াইল। আমি তাহাদিগকে জানাইলাম, নওগাছিয়া থানায় খবর গিয়াছে, এতক্ষণ পুলিশ অর্ধেক রাস্তা আসিয়া পড়িল। ওসব বন্দুক কার নামে? বন্দুকের আওয়াজ করিলে তার জেল অনিবার্য, আইন ভয়ানক করা। বন্দুকধারী লোক 2 জন একটু পিছাইয়া পড়িল। ওপারের গাঙ্গোতা প্রজাদের ডাকিয়া বলিলাম, তাহাদের দাঙ্গা করিবার কোনো দরকার নাই, তাহারা যে যার জায়গায় চলিয়া যাক, আমি এখানে আছি। আমার সমস্ত আমলারা আর সিপাহীরা আছে, ফসল লুট হয় আমি দায়ী। গাঙ্গোতা দলের সর্দার আমার কথার উপর নির্ভর করিয়া নিজের লোকজনকে হটাইয়া কিছু দূরে একটা বকাইন গাছের তলায় দাঁড়াইল। আমি বলিলাম, ওখানেও না, একেবারে সোজা বাড়ি গিয়ে ওঠো, পুলিশ আসছে। রাজপুতেরা অত সহজে দমিবার পাত্রই নয়। তাহারা ওপারে দাঁড়াইয়া নিজেদের মধ্যে কি পরামর্শ করিতে লাগিল। তহসিলদারকে জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার সজ্জন সিং, আমাদের উপর চড়াও হবে নাকি? তহসিলদার বলিল, হুজুর, ওই যে নন্দলাল ওঝা গোলাওয়ালা জুটেছে, ওকেই ভয় হয়। ও বদমাসটা আস্ত ডাকাত। তাহলে তৈরি হয়ে থাকো, নদী পার কাউকে হতে দেবে না, ঘন্টা 2 সামলে রাখো, তারপরেই পুলিশ এসে পড়বে।
রাজপুতেরা পরামর্শ করিয়া কি ঠিক করিল জানি না, একদল আগাইয়া আসিয়া বলিল, হুজুর আমরা ওপারে যাব। বলিলাম, কেন, আমাদের কি ওপারে জমি নেই? পুলিশের সামনে সে কথা বলো, পুলিশ তো এসে পড়ল, আমি তোমাদের এপারে আসতে দিতে পারি না। কাছারিতে একরাশ টাকা সেলামি দিয়ে জমি বন্দোবস্ত নিয়েছি কি ফসল লোকসান করবার জন্যে? এ আপনার অন্যায় জুলুম। সে কথাও পুলিশের সামনেই বলো। আমাদের ওপারে যেতে দেবেন না? না, পুলিশ আসবার আগে নয়। আমার মহলে আমি দাঙ্গা হতে দেব না। ইতিমধ্যে কাছারির আরো লোকজন আসিয়া পড়িল। ইহারা আসিয়া রব উঠাইয়া দিল, পুলিশ আসিতেছে। ছোটু সিংয়ের দল ক্রমশ দু একজন করিয়া সরিয়া পড়িতে লাগিল। তখনকার মতো দাঙ্গা বন্ধ হইল বটে, কিন্তু মারপিট, পুলিশ হাঙ্গামা, খুন জখমের সেই যে সূত্রপাত হইল, দিন দিন তাহা বাড়িয়া চলিতে লাগিল, বই কমিল না। আমি দেখিলাম ছোটু সিংয়ের মতো দুর্দান্ত রাজপুতকে একসঙ্গে অতটা জমি বিলি করিবার ফলেই যত গোলমালের সৃষ্টি। ছোটু সিংকে একদিন ডাকাইলাম। সে বলিল, এসবের বিন্দু বিসর্গ সে জানে না, সে অধিকাংশ সময় ছাপড়ায় থাকে, তার লোকেরা কি করে না করে তার জন্য সে কি করিয়া দেয়। বুঝিলাম লোকটা পাকা ঘুঘু। সোজা কথা, এখানে কাজ হইবার সম্ভাবনা নাই। ইহাকে জব্দ করিতে হইলে অন্য পথ দেখিতে হইবে। সেই হইতে আমি গাঙ্গতা প্রজা ভিন্ন অন্য কোনো লোককে জমি দেওয়া একেবারে বন্ধ করিয়া দিলাম। কিন্তু যে ভুল আগেই হইয়া গিয়াছে তাহার কোনো প্রতিকার আর হইল না। নাড়া বৈহারের শান্তি চিরদিনের জন্য ঘুচিয়া গেল। আমাদের 12 মাইল দীর্ঘ জঙ্গলি মহালের উত্তর অংশে প্রায় 500-600 একর জমিতে প্রজা বসিয়া গিয়াছে। পৌষ মাসের শেষে একদিন সেদিকে যাইবার দরকার হইয়াছিল। গিয়া দেখি এরা এই অঞ্চলের চেহারা বদলাইয়া দিয়াছে। ফুলকিয়ার জঙ্গল হইতে হঠাৎ বাহির হইয়া চোখে পড়িল সামনে দিগন্ত বিস্তীর্ণ ফুল ফোটা সর্ষে ক্ষেত। যতদূর চোখ যায়, ডাইনে বাঁয়ে সামনে একটানা হলদে ফুল তোলা একখানা সুবিশাল গালিচা কে যেন পাতিয়া গিয়াছে। এর কোথাও বাধা নাই, ছেদ নাই। জঙ্গলের সীমা হইতে একেবারে বহু বহু দূরের চক্রবাল রেখায় নীল শৈলমালার কোলে মিশিয়াছে। মাথার উপরে শীতকালের নির্মেঘ নীল আকাশ। এই অপরূপ শস্যক্ষেত্রের মাঝে মাঝে প্রজাদের কাশের খুপরি। স্ত্রী পুত্র লইয়া এই দুরন্ত শীতে কি করিয়া তাহারা যে এই কাশডাঁটার বেড়া ঘেরা কুটিরে এই উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাস করে। ফসল পাকিবার সময়ের আর বেশি দেরি নাই। ইহার মধ্যে কাটুনি মজুরের দল নানা দিক হইতে আসিতে শুরু করিয়াছে। ইহাদের জীবন বড় অদ্ভুত। পূর্ণিয়া, তরাই ও জয়ন্তীর পাহাড় অঞ্চল ও উত্তর ভাগলপুর হইতে স্ত্রী পুত্র লইয়া ফসল পাকিবার সময় ইহারা আসিয়া ছোট ছোট কুঁড়ে ঘর নির্মাণ করিয়া বাস করে ও জমির ফসল কাটে। ফসলের একটা অংশ মজুরি স্বরূপ পায়। আবার ফসল কাটা শেষ হইয়া গেলে কুঁড়ে ঘর ফেলিয়া রাখিয়া স্ত্রী পুত্র লইয়া চলিয়া যায়। আবার 8 বছর আসিবে। ইহাদের মধ্যে নানা জাতি আছে, বেশিরভাগই গাঙ্গতা, কিন্তু ছত্রী, ভূমিহার, ব্রাহ্মণ পর্যন্ত আছে। এ অঞ্চলের নিয়ম, ফসল কাটিবার সময়ে খেতে বসিয়া খাজনা আদায় করিতে হয়, নয়তো এত গরিব প্রজা ফসল ক্ষেত হইতে উঠিয়া গেলে আর খাজনা দিতে পারে না। খাজনা আদায় তদারক করিবার জন্য দিন কতক আমাকে ফুলকিয়া বৈহারের দিগন্ত বিস্তীর্ণ শস্যক্ষেত্রের মধ্যে থাকিবার দরকার হইল। তহসিলদার বলিল, ওখানে তাহলে ছোট তাঁবুটা খাটিয়ে দেব, একদিনের মধ্যেই ছোট একটি কাশের খুপড়ি করে দাও না। এই শীতে তাতে কি থাকতে পারবেন হুজুর? খুব পারব, তুমি তাই করো। তাহাই হইল। পাশাপাশি 3-4টা ছোট ছোট কাশের কুটির, একটা আমার শয়নঘর, একটা আমার রান্নাঘর, একটাতে 2 জন সিপাহী ও পাটোয়ারি থাকিবে। এ ধরনের ঘরকে এদেশে বলে খুপড়ি। দরজা জানালার বদলে কাশের বেড়ার খানিকটা করিয়া কাটা, বন্ধ করিবার উপায় নাই। হু হু হিম আসে রাত্রে। এত নিচু যে হামাগুড়ি দিয়া ভিতরে ঢুকিতে হয়। মেঝেতে খুব পুরু করিয়া শুকনো ঘাস ও বনঝাউয়ের সুটি বিছানো, তাহার ওপর শতরঞ্চি, তাহার ওপর তোষক চাদর পাতিয়া ফরাস করা। আমার খুপড়িটি দৈর্ঘ্যে 7 হাত, প্রস্থে 3 হাত। সোজা হইয়া দাঁড়ানো অসম্ভব ঘরের মধ্যে, কারণ উচ্চতায় মাত্র 3 হাত।
কিন্তু বেশ লাগে এই খুপরি। এত আরাম ও আনন্দ কলিকাতায় ৩-৪ তলা বাড়িতে থাকিয়াও পাই নাই। তবে বোধহয় আমি দীর্ঘদিন এখানে থাকিবার ফলে বন্য হইয়া যাইতেছিলাম। আমার রুচি, দৃষ্টিভঙ্গি, ভালো মন্দ লাগা সবেরই উপর এই মুক্ত অরণ্য প্রকৃতির অল্প বিস্তর প্রভাব আসিয়া পড়িয়াছিল। তাই এমন হইতেছে কিনা কে জানে। খুপরিতে ঢুকিয়া প্রথমেই আমার ভালো লাগিল সদ্য কাটা কাশডাঁটার তাজা সুগন্ধটা, যাহা দিয়া খুপড়ির বেড়া বাঁধা। তাহার পর ভালো লাগিল আমার মাথার কাছেই 1 বর্গ হাত পরিমিত ঘুলঘুলি পথে দৃশ্যমান, অর্ধশায়িত অবস্থায় আমার দুটি চোখে দৃষ্টির প্রায় সমতলে অবস্থিত ধুধু বিস্তীর্ণ সর্ষে ক্ষেতের হলদে ফুল রাশি। এই দৃশ্যটা একেবারে অভিনব। আমি যেন একটা পৃথিবী জোড়া হলদে কার্পেটের উপরে শুয়ে আছি। হু হু হাওয়ায় তীব্র ঝাঁঝালো সর্ষে ফুলের গন্ধ। শীতও যা পড়িতে হয় পড়িয়াছিল। পশ্চিমে হাওয়ার একদিনও কামাই ছিল না। অমন কড়া রৌদ্র যেন ঠান্ডা জল হইয়া যাইত কনকনে পশ্চিমা হাওয়ার প্রাবল্যে। বৈহারের বিস্তৃত কুল জঙ্গলের পাশ দিয়া ঘোড়ায় করিয়া ফিরিবার সময় দেখিতাম দূরে ৮৩ চৌকার অনুচ্চ নীল পাহাড় শ্রেণীর ওপারে শীতের সূর্যাস্ত। সারা পশ্চিম আকাশ অগ্নিকোণ হইতে নৈঋত কোণ পর্যন্ত রাঙা হইয়া যায়। তরল আগুনের সমুদ্র। হু হু করিয়া প্রকাণ্ড অগ্নিগোলকের মতো সূর্যটা নামিয়া পড়ে। মনে হয় পৃথিবীর আহ্নিক গতি যেন প্রত্যক্ষ করিতেছি। বিশাল ভূপৃষ্ঠ যেন পশ্চিম দিক হইতে পূর্বে ঘুরিয়া আসিতেছে। অনেকক্ষণ চাহিয়া থাকিলে দৃষ্টি বিভ্রম উপস্থিত হইত। সত্যই মনে হইত যেন পশ্চিম দিকচক্রবাল প্রান্তের ভূপৃষ্ঠ আমার অবস্থিতি বিন্দুর দিকে ঘুরিয়া আসিতেছে। রোদটুকু মিলাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বেজায় শীত পড়িত। আমরাও সারাদিনের গুরুতর পরিশ্রম ও ঘোড়ায় ইতস্তত ছোটাছুটির পরে সন্ধ্যাবেলা প্রতিদিন আমার খুপড়ির সামনে আগুন জ্বালিয়া বসিতাম। সঙ্গে সঙ্গে অন্ধকারাবৃত বনপ্রান্তরের ঊর্ধ্বাকাশে অগণ্য নক্ষত্রালোক কত দূরের বিশ্বরাজির জ্যোতির দূত রূপে পৃথিবীর মানুষের চক্ষুর সম্মুখে দেখা দিত। আকাশে নক্ষত্ররাজি জ্বলিত যেন জলজ্বলে বৈদ্যুতিক বাতির মতো। বাংলাদেশে অমন কৃত্তিকা, অমন সপ্তর্ষি মণ্ডল দেখি নাই। দেখিয়া দেখিয়া তাহাদের সঙ্গে নিবিড় পরিচয় হইয়া গিয়াছিল। নিচে ঘন অন্ধকার বনানী, নির্জনতা, রহস্যময়ী রাত্রি, মাথার উপরে নিত্যসঙ্গী অগণ্য জ্যোতির্লোক। একদিন এক ফালি অবাস্তব চাঁদ অন্ধকারের সমুদ্রে সুদূর বাতিঘরের আলোর মতো দেখাইত। আর সেই ঘন কৃষ্ণ অন্ধকারকে আগুনের তীক্ষ্ণ তীর দিয়া সোজা কাটিয়া এদিকে ওদিকে উল্কা খসিয়া পড়িতেছে। দক্ষিণে, উত্তরে, ঈশানে, নৈঋতে, পূর্বে, পশ্চিমে, সব দিকে। এই একটা, ওই দুটো, এই আবার একটা, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। একদিন গণ দিতে পারি ও আরো অনেকে তাঁবুতে আসিয়া জোটে। নানা রকম গল্প হয়। এইখানেই একদিন একটা অদ্ভুত গল্প শুনিলাম। কথায় কথায় সেদিন শিকারের গল্প হইতেছিল। মোহনপুরা জঙ্গলের বন্য মহিষের কথা উঠিল। দশরথ সিং ঝান্ডাওয়ালা নামে এক রাজপুত সেদিন লবটুলিয়া কাছারিতে চোরির ইজারা ডাকিতে উপস্থিত ছিল। লোকটা একসময় খুব বনে জঙ্গলে ঘুরিয়াছে। দুঁদে শিকারী বলিয়া তার নাম আছে। দশরথ ঝান্ডাওয়ালা বলিল, হুজুর, ওই মোহনপুরা জঙ্গলে বুনো মহিষ শিকার করতে আমি একবার টাঁড়বারো দেখি। মনে পড়িল গনু মাহাতো একবার এই টাঁড়বারোর কথা বলিয়াছিল বটে। বলিলাম, ব্যাপারটা কি? হুজুর, সে অনেক দিনের কথা। কুশি নদীর পুল তখনও তৈরি হয়নি। কাটারিয়ায় জোড়া খেয়া ছিল। গাড়ির প্যাসেঞ্জার খেয়ায় মাল শুদ্ধ পারাপার হতো। আমরা তখন ঘোড়ার নাচ নিয়ে খুব উন্মত্ত, আমি আর ছাপড়ার ছোটু সিং। ছোটু সিং হরিহর ছত্র মেলা থেকে ঘোড়া নিয়ে আসতো। আমরা দুজন সেই সব ঘোড়াকে নাচ শেখাতাম, তারপর বেশি দামে বিক্রি করতাম। ঘোড়ার নাচ দুরকম, জমৈতি আর ফনৈতি। জমৈতিতে যেসব ঘোড়ার তালিম বেশি তারা বেশি দামে বিক্রি হয়। ছোটু সিং ছিল জমৈতি নাচ শেখাবার ওস্তাদ।
দুজনে 3-4 বছরে অনেক টাকা করেছিলাম। একবার ছোটু সিং পরামর্শ দিলে ঢোলবাজ্যা জঙ্গলে লাইসেন্স নিয়ে বুনো মহিষ ধরে ব্যবসা করতে। সব ঠিকঠাক হলো। ঢোলবাজ্যা দাঁড়ভাঙা মহারাজের রিজার্ভ ফরেস্ট। আমরা কিছু টাকা খাইয়ে বনের আমলাদের কাছ থেকে পারমিট আনালাম। তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে বুনো মহিষের যাতায়াতের পথের সন্ধান করে বেড়াই। অত বড় বন হুজুর, একটা বুনো মহিষের দেখা যদি কোনোদিন মেলে। শেষে এক বুনো সাঁওতাল লাগালাম। সে একটা বাঁশবনের তলা দেখিয়ে বললে গভীর রাত্রে এই পথ দিয়ে বুনো মহিষের জেরা বা দল জল খেতে যাবে। সেই পথের মধ্যে গভীর খানা কেটে তার উপর বাঁশ ও মাটি বিছিয়ে ফাঁদ তৈরি করলাম। রাত্রে মহিষের জেরা যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে। সাঁওতালটা দেখে শুনে বললে, কিন্তু সব করছিস বটে তোরা, একটা কথা আছে, ঢোলবাজ্যা জঙ্গলের বুনো মহিষ তোরা মারতে পারবি না, এখানে টাঁড়বাড়ো আছে। আমরা তো অবাক, টাঁড়বাড়ো কি? সাঁওতাল বুড়ো বললে, টাঁড়বাড়ো হলো বুনো মহিষের দলের দেবতা, সে একটাও বুনো মহিষের ক্ষতি করতে দেবে না। ছোটু সিং বললে, ওসব ঝুট কথা, আমরা মানি নে, আমরা রাজপুত, সাঁওতাল নই। তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর, এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। গহীন রাতে আমরা নিকটে এই একটা বাঁশঝাড়ের আড়ালে অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে আছি। বুনো মহিষের দলের পায়ের শব্দ শুনলাম, তারা এদিকে আসছে। ক্রমে তারা খুব কাছে এলো, গর্ত থেকে 50 হাতের মধ্যে। হঠাৎ দেখি গর্তের ধারে, গর্তের 10 হাত দূরে এক দীর্ঘাকৃতি কালো মতো পুরুষ নিঃশব্দে হাত তুলে দাঁড়িয়ে আছে। এত লম্বা সে মূর্তি, যেন মনে হলো বাঁশঝাড়ের আগায় ঠেকেছে। বুনো মহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল, তারপর ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালালো। ফাঁদের ত্রিসীমানাতেও এলো না একটাও। বিশ্বাস করুন আর না করুন, নিজের চোখে দেখা। তারপর আরো 2-1 শিকারীকে কথাটা জিজ্ঞেস করেছি। তারা আমাদের বললে, ও জঙ্গলে বুনো মহিষ ধরবার আশা ছাড়ো, টাঁড়বাড়ো একটা মহিষও মারতে ধরতে দেবে না। আমাদের টাকা দিয়ে পারমিট আনানো সার হলো, একটা বুনো মহিষও সেবার ফাঁদে পড়ল না। দশরথ ঝান্ডাওয়ালার গল্প শেষ হইলে লপটুলি আর পাটোয়ারিও বলিল, আমরাও ছেলেবেলা থেকে টাঁড়বাড়োর গল্প শুনে আসছি। টাঁড়বাড়ো বুনো মহিষের দেবতা। বুনো মহিষের দল বেঘরে পড়ে প্রাণ না হারায় সেদিকে তার সর্বদা দৃষ্টি। গল্প সত্যি কি মিথ্যা আমার সেসব দেখিবার আবশ্যক ছিল না। আমি গল্প শুনিতে শুনিতে অন্ধকার আকাশে জ্যোতির্ময় খর্গধারী কালপুরুষের দিকে চাহিতাম। নিস্তব্ধ ঘন বনানীর উপর অন্ধকার আকাশ উপুর হইয়া পড়িয়াছে। দূরে কোথায় বনের মধ্যে বন্য কুক্কুট ডাকিয়া উঠিল। অন্ধকার ও নিঃশব্দ আকাশ, অন্ধকার ও নিঃশব্দ পৃথিবী শীতের রাত্রে পরস্পরের কাছাকাছি আসিয়া কি যেন কানাকানি করিতেছে। অনেক দূরে মোহনপুরা অরণ্যের কালো সীমারেখার দিকে চাহিয়া এই অশ্রুতপূর্ব বনদেবতার কথা মনে হইয়া শরীর যেন শিহরিয়া উঠিত। এইসব গল্প শুনিতে ভালো লাগে এই রকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাত্রে এই রকম আগুনের ধারে বসিয়াই। শুনলেন বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক 3য় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি।
নমস্কার।